তিনি ঘুমের মধ্যে শুনলেন শো শো শব্দ হচ্ছে। ঘুমের মধ্যেও চেতনার খানিকটা অংশ কাজ করে। সেই অংশ তাকে বলল, তুমি স্বপ্ন দেখছ, ভয় পাবার কিছুই নেই। আরেকটি অংশ বলল, না, স্বপ্ন না, ঝড় হচ্ছে, তুমি জেগে ওঠো, জানালা বন্ধ করো, সাইড টেবিলের ড্রয়ারে টর্চ লাইট আছে কিনা দেখো। তিনি জাগলেন না, ঘুমের মধ্যেই পাশ ফিরলেন। শো শো শব্দ হতেই থাকল। একসময় এই শব্দের সঙ্গে খিলখিল হাসির শব্দ যুক্ত হলো। ঝড় এবং হাসি একসঙ্গে যায় না। কিছু একটা হচ্ছে যা তিনি বা তার মস্তিষ্কের ঘুমন্ত অংশ ধরতে পারছে না। তার অস্বস্তি বাড়ল। তিনি জেগে উঠলেন। ঝড়টর কিছু না। বাথরুমে তার স্ত্রী রেবেকা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছেন। শো শো শব্দ আসছে হেয়ার ড্রায়ার থেকে। রেবেকার পাশে তার বড় মেয়ে নিতু, সম্ভবত সেই হাসছে। তিনি বালিশের নিচ থেকে হাত ঘড়ি বের করলেন। রাত 3:30। এই সময় কেউ হেয়ার ড্রায়ারে চুল শুকায়? কি হচ্ছে? নাকি এখনও তিনি স্বপ্নের মধ্যেই আছেন? মানুষের স্বপ্ন মাঝে মাঝে খুব জটিল এবং খাপছাড়া হয়ে থাকে। তিনি বিছানায় উঠে বসলেন, আর তখনই রাত 3:30টায় রেবেকার চুল শুকানোর রহস্য তার কাছে স্পষ্ট হলো। বাড়ির সবাই আজ বেড়াতে যাচ্ছে। শেষ রাতে রওনা হবার কথা। গন্তব্য দিনাজপুর। থাকবে রামসাগরে ফরেস্টের ডাকবাংলোয়। ওই ডাকবাংলোই তাদের বেস পয়েন্ট। এখান থেকে নানান জায়গায় ঘুরবে। কোথাও কোথায় যাবে বা কতদিন থাকবে তিনি কিছুই জানেন না। তাকে বলাও হয়নি। কেউ প্রয়োজন বোধ করেনি। একটা সময় আসে যখন সংসারের কাছে মানুষের প্রয়োজন ফুরিয়ে যায়। তারও প্রয়োজন ফুরিয়ে গেছে। তিনি বিছানা থেকে নামলেন। নিঃশব্দে নামতে চেষ্টা করলেন, পারলেন না। সাইড টেবিলে হাত লাগলো। পিরিচ দিয়ে ঢেকে রাখা পানির গ্লাস গড়িয়ে পড়ল। মেঝেতে পড়ার আগেই তিনি ক্রিকেট বল ক্যাচ করার মতো গ্লাস ধরে ফেললেন। তার ভালো লাগলো। 50 বছর বয়সেও রিফ্লেক্স অ্যাকশন ঠিক আছে। রাত 3:30টায় মূর্তির মতো চুপচাপ বিছানায় বসে থাকার কোনো মানে হয় না। তিনি বিছানা থেকে নামলেন। রেবেকা বাথরুম থেকে বের হয়ে এলেন। রেবেকার পেছনে পেছনে এলো নিতু। রেবেকা বললেন, সরি, তোমার ঘুম ভাঙিয়ে ফেললাম। তোমরা ভাঙাওনি। এই সময় এমনিতেই আমার ঘুম ভাঙে। মঞ্জুর স্ত্রীর দিকে বিস্ময় নিয়ে তাকালেন। রেবেকা সুন্দর করে সেজেছে। সবুজ রঙের শাড়ি, গলায় সবুজ পাথরের হার। সবুজ পাথরগুলোকে কি বলে? পান্না না ফিরোজা? রেবেকার বয়স 40-এর কাছাকাছি। তাকে দেখে কে বলবে 25-26 বছরের ঝকঝকে তরুণীর মতো লাগছে। মঞ্জুর হাসি মুখে বললেন, তোমরা কি রাত 1টা থেকে সাজসজ্জা করছো? রেবেকা জবাব দিলেন না। জবাব দিল নিতু। সে আনন্দিত গলায় বলল, আমরা 2টা থেকে রেডি হচ্ছি। সূর্য ওঠার আগে রওনা হব তো, এই জন্যই এত তাড়া। আমরা সকালের নাস্তা কোথায় খাবো জানো বাবা? আমরা সকালের নাস্তা খাবো জাতীয় স্মৃতিসৌধে। সুন্দর আইডিয়া না? সুন্দর আইডিয়া। জায়গাটা কি খুব প্যানোরামিক? তুমি জাতীয় স্মৃতিসৌধ দেখোনি? কাছে গিয়ে দেখিনি। আরিচা রোড ধরে যাবার সময় দূর থেকে দেখেছি। রেবেকা বললেন, তোর বাবা তার অফিস এবং সিঙ্গাপুর ব্যাংককের অফিস ছাড়া কিছু দেখেনি। ব্যবসা দেখতে দেখতে তার সময় চলে যায়, আর কি দেখবে? মঞ্জুর সিগারেটের প্যাকেট হাতে নিতে নিতে বললেন, সবাই সব কিছু এনজয়ও করে না। গাছপালা, জঙ্গল এইসব আমাকে ঠিক অ্যাট্রাক্ট করে না। রেবেকা, আমি ঠান্ডা 1 গ্লাস পানি খাবো। কাউকে বলো বরফ দিয়ে আমাকে 1 গ্লাস পানি দিতে। রেবেকা নিজেই পানি আনতে গেলেন। নিতু বলল, স্মৃতিসৌধের বাগানে বসে ব্রেকফাস্টের আইডিয়া তোমার কাছে কেমন লাগছে বাবা? খুব সুন্দর আইডিয়া। কার আইডিয়া, তোর মার? না, জহির চাচার। সেও যাচ্ছে নাকি? হ্যাঁ। রেবেকা পানি নিয়ে এসেছেন। তিনি পানির গ্লাস নামিয়ে রাখলেন। গ্লাসে 2 টুকরা বরফ ভাসছে। মঞ্জুর গ্লাস হাতে নিলেন, কিন্তু চুমুক দিলেন না। বরফের টুকরা 2টি গলার জন্য অপেক্ষা করতে লাগলেন। ফ্রিজের বোতলে রাখা ঠান্ডা পানি তিনি খেতে পারেন না, বেশি ঠান্ডা লাগে। তার নিয়ম হচ্ছে সাধারণ 1 গ্লাস পানিতে 2 টুকরা বরফ মিশিয়ে নেয়া। রেবেকা নিতুর দিকে তাকিয়ে বললেন, তুই দেরি করছিস কেন? শাড়ি পরবি বলছিলি, পরে ফেল। তোর ঘরে সব রেখে এসেছি। কমলা রঙের শাড়ি পরবো না মা, চোখে কটকট করে। আমিও তোমার মতো সবুজ পরবো, হয় সবুজ নয় নীল। তুই কমলাটাই পরবি। 1 বয়সের জন্য 1 শাড়ি। তোর বয়সী মেয়েদের শাড়ি হলো কমলা এবং লাল। আমার চেয়ে কম বয়সীদের কী শাড়ি মা? ওদের জন্য গোলাপি। আমার ইচ্ছা করছে তোমার মতো সবুজ শাড়ি পরতে। তোকে যা পরতে বলেছি তাই পর। নিতু শাড়ি পরতে গেল। খুব আগ্রহ নিয়ে গেল তা মনে হলো না। মঞ্জুর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন,
তোমাকে সুন্দর লাগছে। থ্যাঙ্কস। সবুজ শাড়িতে খুব মানিয়েছে। নিতু সবুজ পরতে চাচ্ছে, পড়ুক, আমার মনে হয় ওকেও মানাবে। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। মঞ্জুর পানি শেষ করলেন। 4টা প্রায় বাজতে চলেছে। আরও ঘণ্টাখানি ঘুমানো যায়? ঘুম আসবে কি না সেটাই হলো কথা। 50 পার হওয়া মানুষদের ঘুম একবার ভেঙে গেলে আর আসে না। বিছানায় এপাশ ওপাশ করাই সার হয়। তিনি শুয়ে পড়লেন। শীত শীত লাগছে। কার্তিক মাস, শেষ রাতের দিকে শীত শীত করে। মাথার ওপর ফ্যান ঘুরছে। ফ্যান বন্ধ করলে হয়তো গরম লাগবে। তিনি হাই তুলতে তুলতে বললেন, জহির যাচ্ছে শুনলাম। হ্যাঁ যাচ্ছে। তোমার কি কোনো আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? তোমার প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে আপত্তি আছে। আপত্তি থাকলে বলো। আমি স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছি। না করনি। তুমি কোনো কিছু নিয়েই প্রশ্ন করো না। আজ হঠাৎ জানতে চাচ্ছ জহির সঙ্গে যাচ্ছে কিনের মানে কি? কোনো মানে নেই রেবেকা। সে যে মাঝে মধ্যেই বাড়িতে আসে, আমাদের এখানে ওখানে বেড়াতে নিয়ে যায়, সেই বিষয়ে তোমার কি কিছু বলার আছে? আছে। বলে ফেলো। সে যা করে তার জন্য আমার তাকে ধন্যবাদ দেওয়া উচিত। ওর সঙ্গে দেখা হয় না বলে ধন্যবাদ দেওয়া হয় না। আমি নানান কাজে ব্যস্ত থাকি। তোমাদের কোথাও নিয়ে যাওয়া হয় না। জহিরই দায়িত্ব পালন করে। সো নাইস অফ হিম। সেটা আমাকে না বলে তাকেও তো বলতে পারো। বলবো, দেখা হলেই বলবো। দেখাই হয় না। রেবেকা, ফ্যানটা অফ করে দিয়ে যাও, ঠান্ডা লাগছে। রেবেকা ফ্যান অফ করলেন। মঞ্জুর পাশ ফিরে শুলেন। বাথরুমে বাতি জ্বলছে। বাতি না নেভা পর্যন্ত ঘুম আসবে না। বাতি নেভানোর কথা রেবেকাকে বলতে পারছেন না। কোথাও বেড়াতে যাবার আগে মেয়েরা দীর্ঘ সময় বাথরুমে থাকতে পছন্দ করে। তার ধারণা প্রয়োজন ছাড়াই তারা বাথরুমের দরজা বন্ধ করে চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। রেবেকা তা করলেন না। বাথরুমের বাতি নেভালেন। ঘর অন্ধকার হয়ে গেল। মঞ্জুর জড়ানো গলায় বললেন, গুড নাইট। বলেই মনে হলো কিছুক্ষণের মধ্যেই সকাল হচ্ছে। এখন বোধহয় গুড নাইট বলা ঠিক হলো না, বন ভয়েস বলা যেত। রেবেকা বললেন, যাচ্ছি। কেমন? টেলিফোন নাম্বার লিখে রেখে গেলাম। ফ্রিজের গায়ে ম্যাগনেট দিয়ে আটকানো। প্রয়োজনে যোগাযোগ করতে পারবে। অবশ্য জানি প্রয়োজন পড়বে না, তবু নাম্বার রইল। মঞ্জুর জবাব দিলেন না। রেবেকা ইদানিং কাটা কাটা ভঙ্গিতে কথা বলার অভ্যস্ত হয়ে গেছে। সহজভাবে কিছুই বলতে পারে না। চুপচাপ থাকাই ভালো। শুয়ে থাকাও অর্থহীন। ঘুম আর আসবে বলে মনে হচ্ছে না। 2টা 5 মিলিগ্রামের ফিজিয়াম খেয়ে ঘুমাতে গিয়েছিলেন। এর প্রভাব ভোর 4টা পর্যন্ত থাকার কথা না। রেবেকা ঘর থেকে বের হবার পরপরই তিনি বিছানা ছাড়লেন। চোখে মুখে পানি দিলেন। আয়নায় নিজেকে কুৎসিত লাগছে। মুখ ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ি। তার মাথার চুল এখনও কালো, কিন্তু দাড়ি গোফ পেকে সাদা হয়ে গেছে। এরকম হওয়াটা কি যুক্তিযুক্ত? তার 18 বছর বয়সে দাড়ি গোফ গজালো, কাজেই মাথার চুলের চেয়ে এদের বয়স 18 বছর কম। চুল পাকারও 18 বছর পর দাড়ি গোফ পাকার কথা। তিনি খানিকক্ষণ গালে হাত বুলালেন। চট করে শেভ করে ফেললে হয়। ইচ্ছা করছে না। তিনি বাথরুমের বড় টাওয়েলটা গায়ে জড়িয়ে বের হয়ে এলেন। নিতুকে দেখতে ইচ্ছা করছে। কমলা রঙের শাড়িতে তার 18 বছরের মেয়েটাকে কেমন দেখাচ্ছে। বেচারির শখ ছিল সবুজ শাড়ির। মার মতো হতে চাচ্ছিল। মেয়েটা তার মায়ের মতো রূপবতী হয়নি। গায়ের রং হয়েছে কালো। নিতুর মনে এই নিয়ে গোপন কষ্ট আছে। তিনি তা জানেন। গোপন কষ্ট থাকাটা অস্বাভাবিক নয়। এই দেশে কালো মেয়েদের কেউ রূপবতী বলে না। নিতু বাবাকে দেখে চেঁচিয়ে বলল, বাবা তুমি? মঞ্জু সাহেব অবাক হয়ে বললেন, ভূত দেখার মতো চমকে উঠলি যে? টাওয়েল গায়ে আমার বারান্দায় আসাটা কি এতই অস্বাভাবিক ব্যাপার? মোটেই অস্বাভাবিক না, কিন্তু আমার চমকে ওঠার কারণ আছে। কারণটা হচ্ছে, এই কিছুক্ষণ আগে হঠাৎ করে আমার মনে হলো বাবা বের হয়ে এসে আমাকে বলবে, নিতু আমি যাচ্ছি তোদের সাথে। এটা হলো তোর উইশফুল থিঙ্কিং। তাও জানি। তোকে তো কমলা রঙের শাড়িতে সুন্দর লাগছে। সত্যি সুন্দর লাগছে? হ্যাঁ সুন্দর। যেই দেখবে সেই বলবে সুন্দর। জহির চাচা অবশ্য কিছুক্ষণ আগে বলেছেন আমাকে নাকি অবিকল জলপরীর মতো লাগছে। ও কি জলপরী দেখেছে আগে? নিতু খিলখিল করে হেসে ফেলল। তিনি বিস্মিত হয়ে মেয়ের হাসি শুনলেন। এমন আনন্দময় শব্দে তিনি কাউকে হাসতে শোনেননি। যেন রিনঝিন শব্দে একসঙ্গে অনেকগুলো রূপার নূপুর বেজে উঠেছে। বাবা। ইয়েস মাই লিটল ডিয়ার। আমার একটা অনুরোধ রাখবে? না। আগেই না বলে ফেললে কেন? তুমি তো জানো না আমার অনুরোধটা কি। আগে শুনবে, তারপর যা বলার বলবে।
তোর অনুরোধ কি অনুমান করতে পারছি বলেই আগেভাগে না বললাম। তোর অনুরোধ হচ্ছে আমি যেন তোদের সঙ্গে যাই। অনুরোধে কাজ হবে না, তাই না বাবা? না, কাজ হবে না। আমার অসংখ্য সমস্যা, এর মাঝখান থেকে বিনা নোটিসে আমি সময় বের করতে পারবো না। মনে করো তুমি অসুস্থ হয়ে পড়েছ। আমি তো অসুস্থ হইনি। মনে করো। মনে করাও সম্ভব না। তাছাড়া তোরা একভাবে প্ল্যান করেছিস, আমি হঠাৎ সঙ্গে গেলে প্ল্যানে গন্ডগোল হবে। তোমার সব মিথ্যা যুক্তি, আসলে তুমি যাবে না। তাও ঠিক। তোরা রওনা হচ্ছিস না কেন? রওনা হব। জহির চাচা রওনা হবার আগে 1 কাপ কফি খেতে চাচ্ছেন। কফি তৈরি হচ্ছে। জহির এসেছে নাকি? হ্যাঁ, এসেছে। আমাকেও কফি দিতে বল, জহিরের সঙ্গে বসেই কফি খাই। জহিরকে দেখাচ্ছে ক্রিকেট খেলোয়াড়ের মতো। মাথায় সাদা টুপি, পরনে সাদা প্যান্ট শার্ট, পায়ে সাদা কেডস জুতা। বয়সও কম লাগছে। বয়স কম লাগার রহস্যটা ধরা যাচ্ছে না। রংচঙা শার্ট গায়ে থাকলে বয়স কম লাগার একটা যুক্তি দাঁড় করানো যেত। পায়ে কেডস জুতা এবং মাথার টুপি একটা কারণ হতে পারে। জহির মঞ্জুরের দিকে তাকিয়ে বললেন, হ্যালো গ্রেট ম্যান, গুড মর্নিং। তোকে মিশরের মমির মতো লাগছে কেন রে? মিশরের মমির মতো লাগছে নাকি? হবিকল মিশরের মমি, গায়ে তোয়ালে থাকায় মমির ইলিউশনটা আরও জোরালো হয়েছে। মমিদের গায়ে তোয়ালে থাকে? কাঁধে চাদরের মতো একটা কি যেন থাকে। তুই কি এই সময় উঠিস না আজ ঘুম ভেঙেছে? আজ ঘুম ভেঙেছে। এরা তোর ঘুম ভাঙিয়েছে? এদের সাহস তো কম না, কোটিপতির ঘুম ভাঙানো। তোরা রেডি? ইয়েস স্যার, গাড়িতে মালপত্র তোলা হয়েছে। আমি কফির জন্য অপেক্ষা করছি। কফিতে গুনে গুনে 13টা চুমুক দিয়ে গাড়িতে উঠব। 13 চুমুক কেন? বিষে বিষক হয়। যাত্রার আগে 13 বার কোনো একটা কাজ করলে যাত্রার দোষ নাস্তি হয়ে যায়। এই তথ্য পেয়েছিস কোথায়? এটা হলো জিপসি কালচার। জিপসিরা ঘুরে ঘুরে বেড়ায়। কোথাও যাবার আগে এরা 13 বার মদের গ্লাসে চুমুক দেয়। তুই আছিস কেমন বল? তোর সঙ্গে তো দেখাই হয় না। বাজারে গুজব তুই নাকি জাহাজ কিনছিস, সি গোয়িং ভেসেল। ভাবছি, এখনও প্ল্যানিং পর্যায়ে। যদি সত্যি সত্যি জাহাজ কিনে ফেলিস তাহলে জাহাজের নামটা আমাকে রাখতে দিস। স্কুল জীবনের দরিদ্র বন্ধুরই একটা অনুরোধ। তুই কিনবি জাহাজ, আমি রাখবো নাম। কি নাম? জল জোছনা। খুব কাব্যিক নাম না? আমার সেকেন্ড রিকোয়েস্ট হচ্ছে, কোনো এক জোছনা রাতে তুই তোর ওই জাহাজে করে আমাকে সমুদ্র দেখিয়ে আনবি। পারবি? পারবো। তোর জাহাজের ক্যাপ্টেনকে বলে রাখবি, ফুলমুন আকাশের মাঝামাঝি যখন আসবে তখন সে যেন জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেয় এবং জাহাজের সব বাতি নিভিয়ে দেয়। আচ্ছা, বলে দেব। আমি কিন্তু ঠাট্টা করছি না, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। কফি নিয়ে রেবেকা ঢুকলেন। জহির উজ্জ্বল মুখে বললেন, রেবেকা, গুড নিউজ। তোমার কোটিপতি স্বামী তার জাহাজের নাম জল জোছনা রাখতে রাজি হয়েছে বলে মনে হয়। তাড়াতাড়ি কফি শেষ করো, সূর্য ওঠার আগে আমাদের রওনা হবার কথা। সূর্য ওঠার আগে আমাদের রওনা হওয়া যাবে না। আমাদের রওনা হতে হবে সূর্য উদয়ের পর। অন্ধকারে গৃহত্যাগ করতে নেই। জিপসিরা কখনো অন্ধকারে ঘর ছাড়ে না। তুমি কি জিপসি? যখন আমি ঘরে থাকি তখন গৃহী, যখন পথে নামি তখন আমি জিপসি। আ ব্যাগ অফ ফ্লাওয়ার, এ স্পাইডার ফুল অফ ক্যান, ট্রুথ ইজ মিনিংলেস টু আ জিপসি ম্যান। মঞ্জুর কফির কাপ নামিয়ে রাখলেন। অতিরিক্ত চিনি দেওয়া হয়েছে। সমস্ত মুখ মিষ্টি হয়ে আছে। তিনি উঠে দাঁড়ালেন। চলে যাচ্ছিস? এখন কি করবি? আবার বিছানায় শুয়ে পড়বি? বলতে পারছি না, তবে শুয়ে পড়তেও পারি। আমি তো আর জিপসি ম্যান না, আমি সাধারণ মানুষ। তুই কিন্তু আমাদের সঙ্গে গেলে পারতিস। আমরা রামসাগরে জোছনা দেখব। আগামীকাল পূর্ণিমা। নেক্সট টাইম, বন ভয়াজ। বারান্দায় নিতুর সঙ্গে আবার দেখা। সে রেলিংয়ে হেলান দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তাকে খুব নিঃসঙ্গ লাগছে। মেয়েটাকে কমলা শাড়িতে ভালো দেখাচ্ছে না। তিনি মিথ্যা করে বলছেন সুন্দর। শরীরের সৌন্দর্য যেভাবে দেখা যায়, মনের সৌন্দর্য সেভাবে দেখা গেলে খুব ভালো হতো। তাহলে নিতুকে অবশ্যই জলকন্যার মতো লাগত। তুমি ভালো থেকো বাবা। ভালো থাকবো মা। আর একটা কথা, আগামীকাল রাত ঠিক 1টার সময় তুমি যেখানেই থাকো আকাশের চাঁদের দিকে তাকাবে। কেন? ওই সময় আমিও রামসাগর থেকে চাঁদের দিকে তাকাবো এবং মনে মনে ভাববো তুমিও তাকাচ্ছ। মনে থাকবে? চুপ করে আছো কেন? পারবে না? রফিককে বলো আমার ব্যাগ গুছিয়ে গাড়িতে নিয়ে তুলতে। আমি যাচ্ছি তোদের সঙ্গে। নিতু কয়েক সেকেন্ড যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে রইল।
তারপরেই ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরল। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন তার 18 বছরের মেয়ে 7 বছরের বালিকার মতো কাঁদছে। রেবেকা বারান্দা দিয়ে যাচ্ছিলেন। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। বিস্মিত গলায় বললেন, কি হয়েছে? কিছু হয়নি। নিতু কাঁদছে কেন? আনন্দে কাঁদছে। কিসের এত আনন্দ? মা, বাবা আমাদের সঙ্গে যাচ্ছে। তুমি কি সত্যি সত্যি যাচ্ছ? হ্যাঁ। কেন বলো তো? মত বদলেছি, এখন মনে হচ্ছে ঘুরে আসি। মতটা কেন বদলালে তাই জানতে চাচ্ছি। তুমি এত জেরা করছো কেন? বাবা যেতে চাচ্ছেন, এটাই হচ্ছে বড় কথা। মঞ্জুর নিজের ঘরে ঢুকলেন। কিছু কাপড় জামা দ্রুত গুছিয়ে নিতে হবে। তার জন্য সবার দেরি হোক তা তিনি চান না। অফিস সেক্রেটারিকে খবর দিয়ে যেতে পারলে ভালো হতো। এত সকালে তার ঘুম ভাঙানো কি ঠিক হবে? ঠিক হবে না। ঠিক না হলেও ঘুম ভাঙাতে হবে। তিনি টেলিফোন সেটের সামনে বসলেন। 6 বার রিং হবার পর ঘুম গলায় ওপাশ থেকে বলল, কে? মঞ্জুর সাহেব কিছু বলার আগেই লাইন কেটে গেল। তিনি যতবারই টেলিফোন করছেন ততবারই ওপাশ থেকে এঙ্গেজ টোন আসছে। রেবেকা পাশে এসে দাঁড়ালেন। কিছু বলবে? হ্যাঁ। বলো। তুমি যেরকম মুখ গম্ভীর করে রেখেছো দেখে ভয় ভয় লাগছে। তুমি কি সত্যি যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। ব্যাগ গুছাবো? গুছিয়ে দাও। নিতু তোমাকে এমন কি বলেছে যে চট করে সব কাজ ফেলে আমাদের সঙ্গে যেতে রাজি হলে? নিতু কিছু বলেনি, আমি নিজে থেকেই ঠিক করলাম। তুমি সহজে মত বদলাও না। আমার ধারণা নিতু নিশ্চয়ই বিশেষ কিছু বলেছে। মঞ্জুর সাহেব হাসলেন, আবার টেলিফোনে চেষ্টা করতে লাগলেন। রেবেকা কঠিন গলায় বললেন, তুমি দয়া করে টেলিফোনের বোতাম টেপা বন্ধ করো। আমার প্রশ্নের জবাব দাও। কি বলেছে নিতু? নিতু বলেছে, বাবা তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে আমি আত্মহত্যা করব, ইঁদুর মরার বিষ খাবো। রেবেকা মুখ কালো করে সরে গেলেন। তার চোখে পানি এসে গেছে। এই পানি তিনি গোপন রাখতে চান, কাজেই স্বামীর সামনে থেকে সরে যাওয়া ছাড়া তার উপায় ছিল না। 12 সিটের মাইক্রোবাস, খুব কায়দার গাড়ি। স্কাইলাইট আসার ব্যবস্থা আছে। বসার সিটগুলো আলাদা আলাদা, রিভলভিং। যাত্রীরা মুখোমুখি বসতে পারে। সামনে ছোট টেবিলও আছে। গাড়ির জানালায় রঙিন পর্দা। পর্দার কারণে গাড়িকে গাড়ি মনে হয় না, চলমান বাড়ি বলে মনে হয়। এই গাড়ি গত বছর কেনা হয়েছে, তেমন ব্যবহার হয়নি। এখনও নতুন গন্ধ রয়ে গেছে। গাড়ি চালাচ্ছে ইসমাইল। সে অতি দ্রুত চালায়। আজ বড় সাহেব আছেন, তাকে খুব সাবধানে চালাতে হচ্ছে। বড় সাহেব সম্পর্কে তাদের ভেতর যে কথা প্রচলিত তা হচ্ছে, বড় সাহেবকে দেখে মনে হয় তিনি কিছুই বোঝেন না, আসলে সবই বোঝেন। গাড়ি চালাতে গিয়ে সামান্য ভুল করলে তিনি কিছু বলবেন না, তাকাবেনও না, কিন্তু তার ঠিকই মনে থাকবে। ইসমাইল চেষ্টা করছে কোনো রকম ঝাঁকুনি ছাড়া গাড়ি চালাতে। অনেক আগে থেকে স্পিড ব্রেকার লক্ষ্য করতে হচ্ছে, গিয়ার চেঞ্জ করতে হচ্ছে সাবধানে। নতুন গাড়ি, গিয়ার শক্ত, মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছে। ইসমাইল অস্বস্তি বোধ করছে। মঞ্জুর সাহেব বললেন, ইসমাইল মিয়া। ইসমাইলের হাত কেঁপে গেল। সে শান্ত ভঙ্গিতে বলল, জি স্যার। তোমার ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল? জি স্যার। রেজাল্ট কি? পাশ করেছে স্যার। কোন ডিভিশন? সেকেন্ড ডিভিশন। আচ্ছা। ইসমাইল স্বাভাবিক হলো, যদিও তার বিষয়বোধ দূর হলো না। 6 মাস আগে একবার সে স্যারকে কথায় কথায় বলেছিল ছেলের কথা। স্যার ঠিকই মনে রেখেছেন। এরকম মালিকের সঙ্গে কাজ করে আরাম আছে। ইসমাইল গাড়ির গতি খানিকটা বাড়িয়ে দিল। আরিচা রোডে দ্রুত গাড়ি চালাতে হয়, এক এক রোডের এক এক নিয়ম। নিতু বাবার পাশে বসেছে। সে সবসময় জানালার পাশে বসে, আজ বসেনি। বাবাকে জানালা ছেড়ে দিয়েছে। নিতুর পাশে তার মা। তারা মুখোমুখি বসতে পারত, তা বসেনি। জহির তাদের পেছনের সিটের পুরোটা দখল করে আচ্ছোয়া হয়ে আছে। পা মেলে দিয়েছে। মাথার নিচে 2টা বালিশ, তার সঙ্গে গাদাখানিক ম্যাগাজিন। বর্তমানে একটি অমনি পত্রিকা গভীর মনোযোগের সঙ্গে পড়ছে। মঞ্জুর বললেন, বেড়াতে এসে জহির কি সবসময় ম্যাগাজিন নিয়ে পড়ে থাকে, না আজই পড়ছে? প্রশ্ন করা হয়েছে রেবেকাকে। রেবেকা তার জবাব দিলেন না। জবাব দিল নিতু। সে চাপা গলায় বলল, জহির চাচা যখন যে জিনিসটা করার না সেটা করেন। বেড়াতে গিয়ে বেশিরভাগ সময় তিনি ঘুমিয়ে কাটান। জহির পেছনের সিট থেকে বললেন, ঠিক বললেন না নিতু, আমি একবারই শুধু সারাদিন ঘুমিয়েছিলাম। তার কারণ হলো সারা রাত জেগেছিলাম। এবারও কি এরকম রাত জাগার প্রোগ্রাম আছে? আছে। আজ রাতটা কাটাতে হবে জেগে।
কারণ আজ পূর্ণিমা। আমার হিসাব মতো বিকেল 5টার মধ্যে রামসাগর পৌঁছে যাব। গোসল করে খানিকক্ষণ রেস্ট নিয়ে শুরু হবে নিশি পালন। খাবার দাবারের ব্যবস্থা কি? সব ব্যবস্থা করা আছে। বাবুর্চি রান্না করে রাখবে। বাবুর্চির নাম মুসলেহুদ্দিন। আমার জানা মতে বাঙালি রান্নায় সে পৃথিবীতে 2 নম্বর। 1 নম্বর কে? 1 নম্বর হলেন আমার এক চাচি, নেত্রকোনা থাকেন। একবার তোদের তার রান্না খাওয়াবো, তবে না খাওয়াই ভালো। না খাওয়া ভালো কেন চাচা? একবার ওনার রান্না খেলে অন্য কোনো খাবার মুখে রুচবে না, এই জন্য না খাওয়া ভালো। তোর সেই 2 নম্বর বাবুর্চি সব রান্নাবান্না করে রাখবে? হ্যাঁ, করে রাখবে। তুই চাইলে কি রান্না করবে তাও বলতে পারি। কি রাঁধবে? ছোট আলু দিয়ে মুরগির ঝোল, মটর ডাল এবং গরুর গোস্তের একটা প্রিপারেশন, 2 রকমের সবজি, কই মাছের দো পেঁয়াজা। তাকে টেলিফোনে বলে দেওয়া হয়েছে। রেবেকা বললেন, কি রান্না হবে তা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? যথাসময়ে খাবার পাবে, তোমার অসুবিধা হবে না। মা, বাবা তো কখনো আমাদের সঙ্গে যায়নি। বাবার ধারণা আমরা অকুল সমুদ্রে পড়ব। ঠিক বলছি না বাবা? ঠিক। ইউনিভার্সিটিতে পড়বার সময় আমরা কয়েক বন্ধু মিলে একবার তেঁতুলিয়া গিয়েছিলাম। ওখানকার ডাক বাংলোয় 1 রাত ছিলাম। 6 জন মানুষের জন্য 2টা মাত্র বিছানা, কোনো বাবুর্চি ছিল না। সারা রাত খিদে ছটফট করেছি এবং শীতে কেঁপেছি। কিছুই খাওনি সারা রাত? ভেলি গুড় দিয়ে 1 গাদা করে মুড়ি খেয়েছি। ভেলি গুড়টা কি? ভেলি গুড় হলো আখের গুড়। তেঁতুলিয়া জায়গাটা কেমন বাবা? আহামরি কিছু না, সাধারণ, বেড়াতে যাবার মতো জায়গা না। তোমরা গিয়েছিলে কেন? আমাদের প্ল্যান ছিল টেকনাফ দেখব, তারপর তেঁতুলিয়া দেখব। বাংলাদেশের 2 মাথা দেখা হবে। প্ল্যানটা কার, তোমার? না, আমার না। কার প্ল্যান বাবা? মনে পড়ছে না মা। জহির মুখের সামনে থেকে অমনি পত্রিকা সরিয়ে বললেন, তোর স্মৃতিশক্তির খুব প্রশংসা শুনি, প্রমাণ পাচ্ছি না। তেঁতুলিয়ায় আমিও ছিলাম। ঠিক ঠিক, তুইও ছিলি। তেঁতুলিয়া যাবার আইডিয়াটাও ছিল তোর। আসলে আমার মনে ছিল না। সরি। সরি বলছিস কেন? সরি বলার কি আছে? অন্যদের কথা ভুলে গেলেও তোর কথা ভোলা ঠিক হয়নি। আমার কথা ভুললে ক্ষতি নেই, কিন্তু তেঁতুলিয়ায় আমরা একটা অপূর্ব দৃশ্য দেখেছিলাম, সেটা কি তোর মনে আছে? তেমন কিছু তো মনে পড়ছে না। বন্ধুবান্ধবকে ভুলে যাওয়া অপরাধ না, কিন্তু দৃশ্যটির কথা ভুলে যাওয়া অপরাধ। কি দৃশ্য চাচা? আমি বলবো না। আমি চাই তোর বাবা দৃশ্যটা মনে করবে এবং তারপর বলবে তেঁতুলিয়া ভ্রমণ ছিল তার জীবনের স্মরণীয় ঘটনা। বাবা, কিছু মনে পড়ছে তোমার? সেই সময় সঙ্গে কারা ছিল মনে আছে? আমার কথা বাদ দে, অন্যদের কথা কি তোর মনে আছে? মনে আছে। শাহেদ ছিল, আব্দুল গনি ছিল, শমশের ছিল, আরেকটা হিন্দু ছেলে ছিল। জোর করে তাকে একবার গরুর গোস্ত খাইয়ে দেয়া হলো। চিৎকার করে কান্না। ওর নাম যেন কি? সতীশ। ইয়েস, সতীশ। এরা কে কোথায় জানিস? অবশ্যই জানি। আমার কাজই হলো বন্ধুদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো। তোর বাসায় এসে যেমন পড়ে থাকি, ওদের বাসায়ও তাই করি। আমি হলাম একজন মডার্ন জিপসি। মডার্ন জিপসিরা কি বন্ধুদের বাসায় বাসায় ঘুরে বেড়ায়? মডার্ন জিপসিরা জীবিকার জন্য কোনো পরিশ্রম করে না, হেসে খেলে জীবন পার করে, বেড়াতে পছন্দ করে। তারা চায় ঝামেলামুক্ত জীবন। তোর জীবন ঝামেলামুক্ত? ইয়েস স্যার। বিয়ে করে খানিকটা ঝামেলা পড়েছিলাম, বেচারি তা বুঝতে পেরে চট করে মরে গেল। সেও মুক্তি পেল, আমিও পেলাম। মঞ্জুর, আমার স্ত্রীর কথা তোর মনে আছে? আছে। মহিলা কেমন ছিল নিতুকে একটু বলতো। ও আমার কাছে প্রায়ই জানতে চায়। আমি চুপ করে থাকি, কিছু বলি না। আচ্ছা থাক, তোর কাছে ওই মহিলার গল্প আমরা পরে শুনবো। রামসাগরে জোছনা দেখতে দেখতে শুনবো, সেটাই শোভন হবে, কারণ মহিলার নামও জোছনা। চাচা, আপনি না বলেছিলেন ওনার নাম মীরা? তার অনেকগুলো নাম ছিল, জোছনা হচ্ছে সে অনেক নামের এক নাম। ওনার আর কি নাম ছিল? আমি ডাকতাম রামি। রামি আবার কেমন নাম? মীরাকে উল্টা করে ডাকতাম রামি। আমার সঙ্গে খুব উল্টা ধরনের আচরণ করতো তো, কাজে আমি নামটা উল্টে দিলাম। উনি রাগ করতেন না? না, আমাদের চুক্তি ছিল বিয়ের প্রথম 2 বছর কেউ কারো উপর রাগ করব না। 2 বছরের আগেই তো মামলা ডিসমিস। সে ফট করে মরে গেল। রাগারাগি আনন্দ আর কেউই পায়নি। ওনাকে জোছনা নামে কে ডাকতো? তার বাবা ডাকতো। নিতু বাবার দিকে তাকালো। সে বাবার মুখে কোনো ভাবান্তর দেখল না। রেবেকার মুখও ভাবলেশহীন। তিনি বললেন, ইসমাইল, গানের ক্যাসেটটা দিয়ে দাও, গান শুনতে শুনতে যাই। ইসমাইল যন্ত্রের মতো ক্যাসেট চালু করল। পোলকা মিউজিক হচ্ছে, ঝড়ের মতো বাজনা। খানিকক্ষণ শুনলেই নেশা ধরে যায়।
নিতু লক্ষ্য করল জহির চাচা গানের তালে তালে মাথা নাড়ছেন। নিতু হঠাৎ চেঁচিয়ে উঠল, তাজমহল! বাবা দেখো, বাংলাদেশি তাজমহল! জানালা দিয়ে তাকাও বাবা। মঞ্জুর জানালা দিয়ে তাকালেন, কিছু দেখলেন না। নিতু বলল, ড্রাইভার চাচা গাড়ি থামান, গাড়ি ব্যাক করতে হবে, বাবাকে তাজমহল দেখাবো। ইসমাইল গাড়ির গতি কমিয়ে আনল। মঞ্জুর জহিরকে বললেন, বাংলাদেশি তাজমহল ব্যাপারটা কি? এখানে এক ভদ্রলোক একটা মসজিদ বানিয়েছেন অবিকল তাজমহলের ডিজাইনে, তাজের গম্বুজের মতো গম্বুজ। ইন্টারেস্টিং তো। এখানকার তাজমহলের স্থানীয় নাম বদমহল। যিনি বানিয়েছেন তার নাম বদরুল। বদরুলের বদ এবং তাজমহলের মহল নিয়ে বদমহল। মঞ্জুর হাসছেন, নিতু হাসছে, ইসমাইলের হাসি আসছে। সে প্রাণপণ চেষ্টা করছে না হাসতে। সাহেবের সামনে হেসে ফেলা ঠিক হবে না। এত বড় অভদ্রতা সে করতে পারে না। শুধু রেবেকা চুপ করে আছেন, তার চোখ বন্ধ। বদমহল দেখার প্রতি তিনি কোনো আগ্রহ দেখাচ্ছেন না। স্মৃতিসৌধে তারা ঢুকতে পারল না। মালয়েশিয়ার চিফ অফ স্টাফ এসেছেন। তিনি ফুলের মালা দেবেন। কঠিন নিরাপত্তা। সকাল 9টা পর্যন্ত কাউকে ঢুকতে দেয়া হবে না। নিতু বলল, কি মুশকিল, আমরা নাস্তা খাবো কোথায়? মঞ্জুর বললেন, স্মৃতিসৌধে বসেই যে নাস্তা খেতে হবে এমন তো কোনো নিয়ম নেই। পথে কোথাও খেয়ে নিলেই হবে। পথে নামার দরকার নেই, আমরা বরং ঝড়ের গতিতে আরিচা চলে যাই। ফেরি পার হয়ে গেলে বড় চিন্তা দূর হবে। 8টার আগে পৌঁছতে পারলে ভিড়ের চাপে পড়ব না। 8টার আগে কি আর পৌঁছানো যাবে? ইসমাইলের ওপর নির্ভর করছে। ইসমাইল যদি গাড়ির স্পিড একটু বাড়িয়ে দেয় তাহলে পারা যাবে। স্পিড বাড়ানোর দরকার নেই, অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হবে না। আমি 13 চুমুক কফি খেয়েছি। নিতু বলল, আমি একটু নামবো, মালয়েশিয়ার চিফ অফ স্টাফকে দেখব। দেখার কিছু নেই, বান্দরের মতো চেহারা। কে বলল বাদরের মতো চেহারা? আমার অনুমান, পৃথিবীর সব দেশে সবচেয়ে খারাপ চেহারার মানুষ চিফ অফ স্টাফ হয়। নিতু নামলো গাড়ি থেকে। জহিরও নামলেন নিতুর সঙ্গে। অনেক চেষ্টা করেও মালয়েশিয়ার চিফ অফ স্টাফকে দেখা গেল না। গাড়িতে উঠেই জহির বললেন, ইসমাইল মিয়া, একটু টেনে গাড়ি চালাতে পারবে? পারবো স্যার। তাহলে একটু টেনে চালান। জি আচ্ছা স্যার। ইসমাইলকে টেনে গাড়ি চালাতে বলা হলেও সে গাড়ির স্পিডোমিটার 50 কিলোমিটারে ধরে রাখল। সে গাড়ি চালায় বড় সাহেবের হুকুমে। বড় সাহেব গাড়িতে ঝাঁকুনি পছন্দ করেন না। দ্রুত গাড়ি চালালে আচমকা থামতে হবে, ঝাঁকুনি লাগবে। বড় সাহেব হুকুম দিলে ভিন্ন কথা। যে হুকুম দিচ্ছে বড় সাহেব তাকে পছন্দ করেন না। মুখে না বললেও এসব জিনিস বোঝা যায়। মঞ্জুর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমরা যখন বেড়াতে আসো তখন কেমন চুপচাপ বসে থাকো, কোনো কথাবার্তা নেই, মূর্তির মতো বসে আছো। মা এরকম চুপচাপ থাকে বাবা, কোনো কথা নেই, শুধু আমি আর জহির চাচা বকবক করি। কই, জহিরও তো চুপচাপ। জহির ম্যাগাজিন থেকে চোখ তুলে বলল, আরিচা ঘাটে পৌঁছার পর ফেরিতে উঠব, তারপর বকবক শুরু করব। এখন আমি এক ধরনের টেনশনে আছি। ফেরিতে দেরি হবে কি হবে না, এই টেনশন। দেরি হলে সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ? সমস্ত প্রোগ্রাম বানচাল হয়ে যাবে। কীরকম? যশোনা দেখায় গন্ডগোল হয়ে যাবে। আমার মনে হচ্ছে ফেরি মিস করব। চাচা, এটা কি আপনি সিক্সথ সেন্স থেকে বলছেন? না, বাস্তব জ্ঞান বুদ্ধি থেকে বলছি। আমি বসে বসে গুনছি মোট কটা গাড়ি আমাদের ওভারটেক করলো। ঢাকা থেকে রওনা হবার পর মোট 41টা গাড়ি আমাদের ওভারটেক করেছে। তুই কি সত্যি সত্যি গাড়ি গুনছিস? হ্যাঁ, গুনছি। অকর্মা লোকজন এইসব গোনার কাজ খুব ভালো পারে। কোয়াইট ইন্টারেস্টিং। জহির চাচার আরও অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে বাবা। ওনার সিক্সথ সেন্স কিন্তু খুব প্রবল, অনেক কিছু আগেভাগে বলে দিতে পারেন। সত্যি নাকি জহির? না, সিক্সথ সেন্স কিছু না, চিন্তাভাবনা করেই যা বলার বলি। লোকে ভাবে সিক্সথ সেন্স। এখন আমি যদি বলি আরিচাঘাটে 2 ঘন্টা দেরি হবে এবং সত্যি সত্যি যদি তাই হয়, তাহলে তোরা ভাববে আমার সিক্সথ সেন্স। আসলে তা না, আমি বসে বসে গাড়ি গুনেছি। আচ্ছা, এখন বল কটা গাড়ি ওভারটেক করেছে? শেষবার বললে 41টি, তারপর থেকে আমিও গুনছি। বল দেখি, মিলিয়ে দেখি। 41-এর পরে আরও 7টা গাড়ি ওভারটেক করেছে। একটা ট্রাক, 3টা বাস আর 3টা প্রাইভেট কার। হয়েছে? হয়েছে। অবাক হয়েছিস? জহির চাচার অদ্ভুত সব ব্যাপার আছে, তিনি মানুষকে দারুণ অবাক করতে পারেন। তাই তো দেখছি, যেতে যেতে আরও দেখবে। আচ্ছা বাবা, ছাত্র জীবনেও কি তিনি সবাইকে অবাক করতেন? মনে পড়ছে না মা। তেঁতুলিয়ায় অদ্ভুত দৃশ্য কি দেখেছিলে সেটা কি মনে পড়েছে? না। মনে করার চেষ্টা করছো? এতক্ষণ করছিলাম না, এখন করব। তবে মনে পড়বে বলে মনে হয় না। মনে পড়বে?
আমার সিক্স সেন্স বলছে আজ দিনের মধ্যেই মনে পড়বে। শুধু তেঁতুলিয়ার অদ্ভুত দৃশ্য না, আরও অনেক কিছুই মনে পড়বে। মঞ্জুর কৌতূহলী চোখে জহিরের দিকে তাকালেন। জহির চাপা হাসি হাসতে হাসতে বললেন, তুই এখন আমার একটা অনুরোধ রাখ। কি অনুরোধ? এখন তুই দয়া করে তোর ড্রাইভারকে একটু স্পিডে চালাতে বল। কেউ ওভারটেক করলে আমার ভয়ঙ্কর রাগ লাগে। আমারও লাগে। আমার মনে হয় আমরা রেসে হেরে গিয়েছি। স্পিড দাও ইসমাইল। ইসমাইল গাড়ির গতি দেখতে দেখতে 80-তে নিয়ে এলো। খোলা জানালা দিয়ে হু হু করে হাওয়া আসছে। জহির বললেন, এখন গাড়িতে চড়ে মজা পাচ্ছি। অ্যাক্সিডেন্ট হবে না তো চাচা? না মা, অ্যাক্সিডেন্ট হবে না। অ্যাক্সিডেন্ট যে হবে না এটাও কি তুই বিচার বিবেচনা থেকে বলছিস না সিক্স সেন্স থেকে বলছিস? বিচার বিবেচনা থেকে বলছি। তোর এটা নতুন মাইক্রোবাস, কাজেই সিস্টেম ফেলিওরের সম্ভাবনা নেই বললেই হয়। ইসমাইল মিয়া পাকা ড্রাইভার। আরিচার রাস্তায় সে দীর্ঘদিন বাস চালিয়েছে। সে চালাবে খুব সাবধানে। এমনিতেই সে সাবধানী, আজ আরও বেশি সাবধানে চালাবে, কারণ গাড়িতে তুই আছিস। বেশি সাবধানে অনেক সময় ভুল হয়। দুর্বল নার্ভের ক্ষেত্রে ভুল হয়। আমি ভুল করব, কিন্তু ইসমাইল মিয়া কিংবা তুই করবি না। বলতে চাচ্ছিস আমার নার্ভ দুর্বল না? তোর নার্ভ ইস্পাতের মতো। গাড়ি উড়ে চলেছে। জহির চুরুট ধরালেন, খুশি খুশি গলায় ডাকলেন, ইসমাইল মিয়া। কি স্যার? 100 কিলোমিটার স্পিডে কখনো গাড়ি চালিয়েছেন? চালিয়েছি স্যার। আপনার ম্যাক্সিমাম স্পিডের রেকর্ড কত? 120। এখানে সেই রেকর্ড ভাঙতে পারবেন? পারবো। দেখি ভাঙুন তো, আপনার বড় সাহেব কিছু বলবে না। ইসমাইল মিয়া গাড়ির স্পিড বাড়ালো না, কমিয়ে দিল। তাকে বাধ্য হয়েই কমাতে হলো। দূর থেকে দেখা যাচ্ছে সামনে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। লাইন করে গাড়ি দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে রোড ব্লকেজ। ইসমাইল একটা ট্রাকের পেছনে তার গাড়ি থামালো। নিতু বলল, কি হয়েছে? ইসমাইল নির্বিকার ভঙ্গিতে বলল, অ্যাক্সিডেন্ট, মানুষ মরেছে। না দেখে কি করে বললেন মানুষ মারা গেছে? মানুষ মরলে বোঝা যায় আফা। ইসমাইল গাড়ির জানালার কাছ নামিয়ে গলা বের করল। সামনের ট্রাকের পেছনে বসে থাকা হেল্পার দুজনকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হেল্পাররা জবাব দিল না। একজন পিচ করে থুতু ফেলল। ইসমাইল মাথা ভেতরে টেনে নিয়ে বলল, অবস্থা খারাপ। আমারও মনে হচ্ছে অবস্থা খারাপ। আমাদের ফিরে যাওয়া ভালো। অপেক্ষা করলে আটকা পড়ে যাওয়ার সম্ভাবনা। তোর সিক্স সেন্স বলছে না অনুমান করছিস? দুটোই। রেবেকা বললেন, খোঁজ নিলেই তো হয়। আমি খোঁজ নিতে যাচ্ছি। চাচা আমি আসি। না, তুমি বসে থাকো। জহির গাড়ি থেকে নামতে পারলেন না। সামনের ট্রাকটা সিগন্যাল দিচ্ছে পেছাবে। মাইক্রোবাস ব্যাক করতে হলো। ট্রাক অতি দ্রুত ঘুরে গেল। ঝড়ের মতো রওনা হলো ঢাকার দিকে। জহির বললেন, অবস্থা বেশ খারাপ বলেই মনে হচ্ছে। ট্রাকের পালিয়ে যাবার ঘটনা সচরাচর ঘটে না। এদেশের মানুষ চুপচাপ থাকে না, তারা সমস্যার কথা বলতে ভালোবাসে। আজ অবস্থা ভিন্ন। অনেকগুলি গাড়ি লাইন করে দাঁড়িয়ে আছে, যাত্রীরা কেউ নামেনি। জহির একজনকে পেল যে বিরক্ত মুখে সিগারেট খাচ্ছে। তাকে বললেন, কী ব্যাপার? জানি না। জহির সামনের দিকে এগুচ্ছেন। ঘটনা যেখানে ঘটেছে সেখানে যাওয়াই ভালো। নিতু জানালা দিয়ে মাথা বের করে আছে। তার খুব ইচ্ছা করছে জহির চাচার সঙ্গে যেতে। ব্যাপারটা কি তাহলে দেখে আসা যায়। সে মেয়ে হয়ে জন্মানোর যেতে পারছে না। যদি ছেলে হয়ে জন্মাতো তাহলে নিশ্চয়ই যেতে পারত। এই পৃথিবীতে সবচেয়ে সুখী বোধ হয় ছেলেরা। নিতু বলল, বাবা তোমার কি নিচে নামতে ইচ্ছা করছে না? না। রেবেকা বিরক্ত গলায় বলল, শুধু শুধু কথা বলছিস কেন নিতু? চুপ করে বসে থাক। আমরা বেড়াতে বের হয়েছি মা। চুপ করে বসে থাকার জন্য তো বেড়াতে বের হইনি। বাড়িতে আমরা চুপ করেই বসে থাকি। আমার মাথা ধরছে, বকবকানি শুনতে ভালো লাগছে না। তুমি যদি মূর্তির মতো বসে থাকো তাহলে মাথা আরও ধরবে। কলেজে মাঝে মাঝে আমার প্রচণ্ড মাথা ধরে, তখন আমি হাসির গল্প করি, সবাইকে হাসাই, নিজেও হাসি, তখন মাথা ধরাটা একটু কমে। তোর কি প্রায়ই মাথা ধরে? প্রায়ই না, মাঝে মাঝে। ধরো মাসে একবার কি দুবার। ডাক্তারের সঙ্গে কোনো কথা বলেছিস? ডাক্তারের সঙ্গে কথা বলবো কেন? আমার অসুখ তো আমি নিজেই সারাতে পারি। মা আমি কি তোমার মাথা সারিয়ে দেব? রেবেকা কিছুই বললেন না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। নিতু বলল, এই গল্পটা শোনো মা। ব্লাড ব্যাংকে যেমন রক্ত পাওয়া যায়, তেমনই ব্রেন ব্যাংকে পাওয়া যায় ব্রেন। যাদের ব্রেন নেই তারা ব্রেন ব্যাংক থেকে ব্রেন কিনতে পারে। একদিন এক লোক ব্রেন কিনতে গিয়েছে, দাম জিজ্ঞেস করেছে।
ব্রেন ব্যাংকের ডিরেক্টর বলল, আমাদের অনেক ধরনের ব্রেইন আছে, আপনি কোনটা নেবেন? সবচেয়ে সস্তা হলো লেখকদের ব্রেইন, কারণ তারা খুব একটা বেশি ব্যবহার করেন। এর চেয়ে একটু দামি ব্যবসায়ীদের ব্রেইন, তারাও বেশ ব্যবহার করেন। সবচেয়ে দামি হলো মিলিটারিদের ব্রেইন, কারণ তারা কখনো ব্যবহার করেন না, ওদের ব্রেইন বলতে গেলে নতুন থাকে। গল্প শুনে মঞ্জুর হাসছেন, শব্দ করে হাসছেন। রেবেকার কোনো ভাবান্তর নেই, তিনি আগের মতোই চুপ করে বসে আছেন। মঞ্জুর বললেন, তোমার গল্পটা ইন্টারেস্টিং, তবে ভাব দেখে মনে হচ্ছে তোর মার মাথা ব্যথা গল্প শুনে আরও বেড়ে গেছে। ঘটনা ভয়াবহ। 20 মিনিট আগে একটা প্রাইভেট গাড়ি পাজেরো জিপ অ্যাক্সিডেন্ট করেছে। 9-10 বছরের এক বোন তার ছোট ভাইকে নিয়ে রাস্তা পার হচ্ছিল, তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। ভাইটা সঙ্গে সঙ্গে মারা গেছে, বোন আহত হয়ে পড়েছিল। তাদের পাশ দিয়ে অনেক গাড়ি গিয়েছে, কেউ আহত মেয়েটিকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেনি। যে অল্প কজন গ্রামবাসী ছিল তারা প্রাণপণ চেষ্টা করেছে কোনো একটা গাড়ি থামাতে, কেউ থামেনি, তাদের এত সময় নেই। ক্রমে ক্রমে লোক জড়ো হয়েছে, তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। জায়গায় জায়গায় রাস্তার উপর বসে জটলা পাকাচ্ছে। জহির ঘটনার কেন্দ্রবিন্দুতে উপস্থিত হলেন এবং শিউরে উঠলেন। ছেলেটির থ্যাতলানো শরীর রাস্তায় পড়ে আছে, কালো পিচের ওপর লাল রক্ত, খানিকটা কালচে হয়ে এসেছে। এই দৃশ্য একবারের বেশি দ্বিতীয়বার দেখা যায় না। ভাই এবং বোনটির শবদেহ রাস্তায় আড়াআড়ি করে রাখা হয়েছে। রোড ব্লকের জন্য গ্রামবাসী বোধহয় এই ছোট্ট শরীর দুটি ব্যবহার করছে। খুব বেশি মানুষ এখনও জড়ো হয়নি, 20-25 জনের একটি দল। তারা রাস্তার পাশে গোল হয়ে বসে আছে। এদের মধ্যে কোনো মহিলা নেই, বাচ্চা কাচ্চাও নেই। অ্যাক্সিডেন্টের খবর এখনও ছড়িয়ে পড়েনি। নিহতদের আত্মীয় স্বজন কেউ নেই, থাকলে চিৎকার করে কাঁদত, কেউ কাঁদছে না। মানুষ দলবদ্ধ হলেই আপনা আপনি দলের একজন নেতা হয়ে যায়। 20-25 জনের দলটির যে নেতা তার বয়স 40-এর মতো, পরনে লুঙ্গি এবং সবুজ কালো শার্ট, চোখমুখ কঠিন। জহির তার কাছে এগিয়ে গেলেন, বিনয়ী গলায় বললেন, কি হয়েছে আমাকে একটু বলবেন? কি হয়েছে আপনি শুনছেন, আবার শুনতে চান কেন? আপনারা কি চাচ্ছেন তাই জানতে চাচ্ছি। আমরা কিছু চাই না। রাস্তা বন্ধ করে দিয়েছেন কেন? রাস্তা বন্ধ আপনারা কে বলছে? চিল্লা যান, মরা 2 বাচ্চার উপর দিয়ে গাড়ি চালায়া যান গিয়া, আমরা কিছু বলবো না। আপনারা কি পুলিশে খবর দিয়েছেন? কেউ রে খবর দেয়নি। ডেড বডি দুটো এইভাবে ফেলে না রেখে কাপড় দিয়ে ঢেকে রাখলে কেমন হয়? কেন, দেখতে ভাল লাগে না? লোকটি কঠিন দৃষ্টিতে তাকালো, তীব্র তীক্ষ্ণ দৃষ্টি। জহির থমকে গেলেন। লোকটির চোখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে অবস্থা অনেক জটিল হবে, অতি দ্রুত সরে পড়তে হবে। গ্রামবাসী আসতে শুরু করেছে, তারা দলে দলে আসবে। আশেপাশের স্কুল কলেজের ছাত্ররা এদের সঙ্গে যুক্ত হবে। এদের সঙ্গে মিশবে কিছু সুযোগ সন্ধানী দুষ্ট মানুষ, যাদের লক্ষ্য থাকবে লুটপাটের দিকে, ভাঙচুরের দিকে। পুলিশ আসবে, অল্প সংখ্যক আসবে, অবস্থা দেখে ভরকে যাবে, ফেরত চলে যাবে। পুলিশ সবসময় যা করে তা হচ্ছে প্রথম ঝড় বয়ে যেতে দেয়া। ঝড়ের পর পর এক ধরনের শান্ত ভাব আসে। পুলিশ আসে তখন। ঝড়ের প্রথম ধাক্কা তারা গায়ে নিতে চায় না, তার প্রয়োজন নেই। জহির মাইক্রোবাসের দিকে ফিরছেন। একটা পাজেরো জিপ থেকে 25-30 বছরের যুবকের মাথা বের হয়ে এলো, চোখে সানগ্লাস। সে বিরক্ত চোখে বলল, ব্রাদার কি দেখে এলেন? নেগোসিয়েশন হচ্ছে? হচ্ছে। গুড। কি যে দেশের অবস্থা, সামান্য ব্যাপারে রোড ব্লক। ব্যাপার সামান্য না, ছোট ছোট 2টা বাচ্চা মারা গেছে। এটা জহির বলতে চাইল, কিন্তু কিছু বলল না। কথা বলে সময় নষ্ট করার সময় নেই, ঢাকা ফিরে যেতে হবে। প্রবল নিম্নচাপ ঝড়ে রূপান্তরিত হবার আগেই ফিরে যেতে হবে, সময় নেই। জহির গাড়ি গুনতে গুনতে এগুচ্ছেন। তাদের আগে 16টি গাড়ি, পেছনে 10টি। গাড়ির সঙ্গে গাড়ি লেগে আছে, গাড়ি ঘুরানো সম্ভব না। প্রায় 9টা বাজতে চলল। কড়া রোদ উঠেছে, আকাশ পরিষ্কার, আজ সুন্দর জোছনা হবে। জহির গাড়িতে উঠে এলেন। সার্ভে রিপোর্ট কি? জিজ্ঞাসা করল রেবেকা। রিপোর্ট ভালো না, বেশ কিছুক্ষণ আটকে থাকতে হবে। বেশ কিছুক্ষণ মানে কতক্ষণ বলতে পারছি না। আমাদের করণীয় হচ্ছে ঢাকায় ফিরে যাওয়া। আমি সেই চেষ্টা করছি। ইতিমধ্যে ব্রেকফাস্ট সেরে ফেলা যাক। আপনার জন্য একটা দুঃসংবাদ আছে চাচা। কে দুঃসংবাদ মা? ব্রেকফাস্টের জন্য 2টা প্যাকেট আলাদা করা হয়েছিল, 2টার মধ্যে একটা এসেছে, অন্যটা আসেনি। একটাতেই কাজ সারতে হবে। সে একটাতে আছে শুধু থালা বাসন, চামচ, গ্লাস, ন্যাপকিন। আপনার খুব খিদে লাগলে কাঁটা চামচ দিয়ে ন্যাপকিন ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। নিতু খিলখিল করে হাসছে। মনে হচ্ছে এমন আনন্দময় ঘটনা তার জীবনে আর ঘটেনি। খাওয়ার পানি আছে তো? আছে। কতটা আছে? প্রচুর আছে।
ইচ্ছা করলে আপনি গোসলও করতে পারেন। নিতু আবার হাসছে। জহির বললেন, এখানে অনিশ্চিত অবস্থায় বসে থাকার চেয়ে ঢাকায় ফিরে যাওয়া কি ভালো না? মঞ্জুর, তুই কি বলিস? আমি কিছুই বলছি না, বেড়াতে যাবার প্ল্যান তোর, যা করার তুই করবি। তবে তোকে দেখে মনে হচ্ছে তুই ঘাবড়ে গেছিস। ঘাবড়ে যাবার মতোই ব্যাপার ঘটেছে। 2টা বাচ্চা মারা গেছে অ্যাক্সিডেন্টে। মনে হচ্ছে ঝামেলা হবে। সারাদিনই হয়তো রাস্তা বন্ধ থাকবে। সারাদিন রাস্তা বন্ধ থাকবে না, কয়েক ঘন্টার ব্যাপার। ঢাকা আরিচা সড়ক খুব গুরুত্বপূর্ণ সড়ক, সারাদিন এটা বন্ধ থাকবে না। আমার সিক্স সেন্স বলছে অন্য কথা। বলুক। জহির গাড়ি থেকে নামলেন। নিতু বলল, মা, আমি চাচার সঙ্গে যাই, বসে থাকতে ভালো লাগছে না। যা। নিতু গাড়ি থেকে নেমে গেল। 2টি বাচ্চা মারা গেছে এই খবরে সে মোটেই বিচলিত বোধ করছে না, হয়তো ভালো করে শুনেইনি। নিতু গাড়ি থেকে নেমে বলল, চাচা, আমার কাছে চুইংগাম আছে, খাবেন? না। খুব সুন্দর জায়গায় আমাদের গাড়ি থেমেছে। দেখুন রাস্তার দুধারে কি সুন্দর সুন্দর গাছ। এই গাছগুলোর নাম জানেন? জানি, জারুল গাছ। জারুল গাছে ফুল হয়? হয়, বেগুনি রঙের ফুল। চাচা, আপনার কেমন চিন্তিত লাগছে কেন? বুঝতে পারছি না, কেন? চলুন আমরা অ্যাক্সিডেন্টের জায়গাটা দেখে আসি। না। না কেন? ডেড বডি 2টা পড়ে আছে, দেখলে তোর ভালো লাগবে না। জহির চুরুট ধরালেন। এখন কান্না শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। বাচ্চা 2টির বাবা মা হয়তো চলে এসেছে। চাচা। কে মা? কে কাচ্ছে? জানি না তো মা, বাচ্চা 2টোর আত্মীয় স্বজন হবে। একটা মেয়ে কাচ্ছে। হয়তো ওদের মা। ওরা কি ভাই বোন? ওদের নাম কি? নাম জানি না মা, কাউকে জিজ্ঞেস করিনি। আমি এখানে দাঁড়িয়ে থেকে আপনি ওদের নাম জেনে আসুন। নাম দিয়ে কি হবে? আমার নাম জানতে ইচ্ছা করছে। নিতু দাঁড়িয়ে রইল। জহির এগুচ্ছেন। তার চুরুট নিভে গেছে। ঘোর পাওয়া মানুষের মতোই তিনি নেভা চুরুটে টান দিচ্ছেন। পাজেরো জিপের কাছে এসে তাকে থমকে দাঁড়াতে হলো। জিপের ভেতর ক্যাসেট পাচ্ছে, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। সুন্দর লাগছে গান শুনতে। পাজেরোর পেছনের সিটে 22-23 বছরের 2জন তরুণী। চালকের সিটে যে যুবক বসে আছে তার পাশে অল্প বয়সী একটি মেয়ে, সম্ভবত যুবকটির স্ত্রী। এরা সবাই পেপার কাপে চা খাচ্ছে। জহিরকে দেখে যুবক মাথা বের করে বলল, কিছু হলো ব্রাদার? না। যুবকটি নিচু গলায় মেয়েগুলোকে কিছু বলল। সবাই একসঙ্গে হেসে উঠল। নিশ্চয়ই অপমানসূচক কিছু কথা। এই বয়সের যুবক যুবতীরা বয়স্কদের নিয়ে রসিকতা করতে পছন্দ করে। জহির বলল, আপনি কি আমাকে নিয়ে কিছু বললেন? জি না স্যার, আপনি যান, নেগোসিয়েশন করুন। আপনি ছাড়া নেগোসিয়েশন হবে না। জহির এগিয়ে যাচ্ছে। যুবকটি মনে হয় আবারও কোনো রসিকতা করছে। সবাই হাসছে। তাদের 150 গজ সামনে 2টি মৃতদেহ, এতে তাদের অসুবিধা হচ্ছে না। সম্ভবত এরা মৃতদেহ 2টি দেখেনি, শুধু শুনেছে। শুনে বিরক্ত বোধ করছে। 2টি প্রাণহীন দেহ তাদের আটকে ফেলেছে। তারা নড়তে পারছে না। এই অবস্থা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। জহির আবার ঘটনার কেন্দ্রবিন্দুতে হাজির হলো। আই অফ দ্য সাইক্লোন। প্রচুর লোকের মধ্যে জড়ো হয়ে গেছে। বাচ্চা 2টির বাবা মা আছেন। বাবা মৃত মেয়ের মাথা কোলে নিয়ে বসে আছেন। মাছি আসছে, তিনি মাছি তাড়াতে ব্যস্ত। মেয়ের গায়ে তিনি মাছি বসতে দেবেন না। ছেলের দেহের ধ্বংসাবশেষের দিকে তিনি ফিরেও তাকাচ্ছেন না। সম্ভবত এই দলামোচা মাংসপিণ্ডকে তিনি নিজের সন্তান বলে স্বীকার করেন না। বাচ্চা 2টির মার বয়স অল্প। গ্রামের মেয়েরা অল্প দিনেই বুড়িয়ে যায়। এই মেয়ে তার শরীরে তারুণ্য ধরে রেখেছে। মেয়েটির বর্তমানে কোনো বোধশক্তি আছে বলে মনে হচ্ছে না। সে কিছুক্ষণ পর পর বলছে, গফুর গফুর। ছেলেটির নাম গফুর। মেয়েটির কি নাম? জ্যোৎস্না না তো? জহিরের শরীর ঝিনঝিন করে উঠল। তার মন বলছে এই মেয়েটির নাম জ্যোৎস্না। জহির মায়ের গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে জিজ্ঞাসা করলেন, যে মেয়েটি মারা গেছে তার নাম কি? মহিলা কিছুক্ষণ সন্দেহজনক চোখে তাকিয়ে থেকে বললেন, জ্যোৎস্না। এই মাইয়ার নাম জ্যোৎস্না। ইনি কি জ্যোৎস্নার মা? না, জ্যোৎস্নার মা মারা গেছে, এ সৎ মা। ও আচ্ছা। আপনি কেডা? আমি কেউ না, আমি দিনাজপুরের একজন যাত্রী। জড়ো হওয়া লোকজনের মধ্যে এক ধরনের চাঞ্চল্য দেখা গেল। একজন কে যেন বলল, ওসি সাহেব আসছেন। জহির দেখলেন মোটরসাইকেলে চড়ে 2জন আসছেন। 2জনেই সাদা পোশাকে। পুলিশের লোক বলে মনে হচ্ছে না, তবে পেছনের জনের হাতে ওয়াকিটকি।
পরিশ্রম এবং উত্তেজনায় ওসি সাহেব ক্লান্ত। তিনি মোটরসাইকেল থেকে নামতে নামতে বললেন, কি ব্যাপার, এখানে ইয়াসিন মোল্লাকে? ইয়াসিন মোল্লা আছে? রোগা একজন মানুষ এগিয়ে এলো। সালাম আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম সালাম। খবর ভালো ইয়াসিন? আমি ইয়াসিন মোল্লা না স্যার, আমি তার বড় ভাই। নাম কি আপনার? সগির মোল্লা। আপনি করেন কি? জমি জিরাত আছে, বাজারে একখান ঘর আছে। দেখি, আসেন আমার সঙ্গে। সগির মোল্লা এগিয়ে যাচ্ছে। ওসি সাহেব তাকে আড়ালে নিয়ে যাচ্ছেন। ইয়াসিন মোল্লা এ অঞ্চলের একজন প্রভাবশালী মানুষ। ওসি সাহেব তার সঙ্গে কোনো একটা আপোষে আসতে চাচ্ছেন। আপাতত সগিরকে পাওয়া গেল, তাকে পাঠিয়ে ইয়াসিনকে আনা হবে। জহিরের মনে হচ্ছে ওসি সাহেব মানুষটা বুদ্ধিমান, পুলিশের লাইনের লাঘু লোক, সে সমস্যা মিটিয়ে ফেলবে। ওসি সাহেব সগিরকে নিয়ে এগুচ্ছেন। তার পেছনে জনতার একটা ক্ষুদ্র অংশ। ওসি সাহেবকে হ্যামিলনের বংশীবাদকের মতো দেখাচ্ছে, তবে বাঁশির বদলে তার হাতে ওয়াকিটকি। ওসি সাহেব আচমকা থমকে দাঁড়ালেন। দলটাও দাঁড়িয়ে পড়ল। এই যে, আপনারা কি চান? কেউ শব্দ করল না। আমি সগির মোল্লাকে গোপনে দু একটা কথা বলবো। কি বললাম সেটা সগিরের কাছ থেকে শুনে নেবেন। এই দেশে গোপন কথা সবাই জানে, প্রকাশ্য কথা কেউ জানে না। আপনারা এখানে দাঁড়ান, আর এক পা আসবেন না। সবাই দাঁড়িয়ে পড়ল। ওসি সাহেব সগিরকে নিয়ে এগুচ্ছেন। সগিরের ভয় ভয় লাগছে। সগির মোল্লা? জি স্যার। ইয়াসিন মোল্লা কোথায়? বাসায় ঘুমায় আছে, জ্বর হয়েছে। জ্বর হোক আর কলেরা হোক, তাকে এক্ষুনি নিয়ে আসতে হবে। পারবেন না? পারবো স্যার। এখানে দলের মাথাটাকে গাড়ি আটকেছে কে? সবাই মিলে আটকেছে। সবাই মিলেই আটকায়, কিন্তু মাথা থাকে একটা। সেই মাথাটাকে জানি না স্যার। না জানলে কি আর করা? আপনাকে যা করতে বলেছি করেন। ডাবল মার্চ দৌড়ে যান। রাতে ভালো ঘুম হয়নি বলেই বোধ হয় মঞ্জু সাহেবের ঘুম ঘুম পাচ্ছে। তিনি পা মেলে দিয়েছেন, তার চোখ বন্ধ। সিগারেটের তৃষ্ণা হচ্ছে। তিনি সিগারেট ছেড়েছেন অনেক দিন হলো, তবু মাঝে মাঝে নেশা মাথাচাড়া দিয়ে ওঠে। কিছুতেই তাকে পোষ মানানো যায় না। তিনি ইসমাইলকে সিগারেটের খোঁজে পাঠিয়েছেন। আশেপাশে দোকানপাট নিশ্চয়ই আছে। রেবেকা বললেন, এভাবে শুয়ে আছো কেন? শুতে ইচ্ছা করলে মাথার নিচে বালিশ দিয়ে ভালো মতো শো। দাও, বালিশ দাও। তোমার কি শরীর খারাপ লাগছে? আমাদের সঙ্গে বেড়াতে এসে তুমি দেখি ঝামেলায় পড়েছ। ভালোই। ঝামেলা আর কি, ঝামেলা কেটে যাবে। কেটে যাবে বলছো কেন? সব ঝামেলাই কাটে, এজন্যই বলছি ঝামেলা কেটে যাবে। কতক্ষণে কাটবে সেটাই হচ্ছে কথা। বেশিক্ষণ লাগবে না, পুলিশ এসে গেছে, ওরা সামাল দেবে। কই, আমি তো পুলিশ দেখিনি। সাদা পোশাক এসেছে বলে বুঝতে পারোনি। সাদা পোশাক মানে আলাপ আলোচনা করে সমস্যা মেটাতে এসেছে। কাজে আমার ধারণা 8 ঘন্টার মধ্যে গ্রিন সিগন্যাল পাবে। তোমার কি খিদে পেয়েছে? এক প্যাকেট চকলেট আছে, চকলেট খাবে? না, চকলেট খাবার বয়স নেই। বেড়াতে বের হবার সময় বয়স ঘরে ফেলে রেখে বের হতে হয়। কার কথা? জহিরের? হ্যাঁ। জহির মনে হয় মজার মজার কথা বলে। সেটা নিশ্চয়ই কোনো দোষ না। দোষের কথা বলছি না, আমি অ্যাপ্রিসিয়েট করছি। তোমার কোনটা অ্যাপ্রিসিয়েশন আর কোনটা না তা বোঝা কষ্ট। রেবেকা তার হ্যান্ডব্যাগ খুলে রংতা মোড়া চকলেটের একটা সুদৃশ্য প্যাকেট বের করলেন। চকলেট ভাঙতে ভাঙতে বললেন, খাও, তোমার ভালো লাগবে। মঞ্জুর হাত বাড়িয়ে চকলেট নিলেন, মুখে দিলেন না। রেবেকা বললেন, এই কিছুক্ষণের মধ্যে তোমার সঙ্গে যত কথা বললাম, গত 1 বছরে বোধহয় এত কথা বলিনি। তাই নাকি? হ্যাঁ, গত পরশু সারা দিনে এবং রাতে তোমার সঙ্গে কটি কথা হয়েছে বলো তো? বলতে পারছি না। 2টি মাত্র বাক্য। তুমি রাত 11টায় ঘরে ফিরে বাথরুমে ঢুকে গেলে। বাথরুম থেকে বের হবার পর আমি বললাম টেবিলে খাবার দিতে বলবো, তুমি বললে না, খেয়ে এসেছি বলেই ঘুমোতে চলে গেলে। কাজেই 24 ঘন্টায় আমি তোমাকে 4 শব্দের একটি বাক্য বলেছি, তুমি 3 শব্দে জবাব দিয়েছ। পরশুদিন সারাদিন বাইরে ছিলাম, কাজেই পরশুদিনের স্ট্যাটিস্টিক্স বাদ দিতে পারো। যে কোনো দিনের স্ট্যাটিস্টিক্সই তুমি নাও না কেন, আমাদের কথাবার্তা কয়েকটি বাক্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মঞ্জুর এক টুকরা চকলেট মুখে দিতে দিতে বললেন, আমি কথা কম বলি, এটা একটা কারণ হতে পারে। তুমি কথা কম বলো তা ঠিক, তবে সবার সঙ্গে না, আমার সঙ্গে। আমি যতদূর জানি জহিরের স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তুমি রোজ হেঁটে হেঁটে মালিবাগ থেকে পুরানা পল্টন চলে আসতে। ফিরতে ফিরতে 11টা সাড়ে 11টা বেজে যেত। কোনো কোনো রাতে ঝড় বৃষ্টি হলে থেকে যেতে। কে বলেছে জহির? কে বলেছে তা জরুরি নয়, ঘটনা সত্যি কিনা তা যাচাই করাটা জরুরি। সেটাও জরুরি নয়। তোমার জন্য নয়, আমার জন্য জরুরি। কারোর জন্যই জরুরি নয়।
পুরনো দিনের ফাইল সঙ্গে নিয়ে ঘোরা কাজের কথা না, বিশেষ করে বেড়াতে যাওয়ার সময় ফাইলপত্র রেখে আসতে হয়। ইসমাইল ফিরে এসেছে। সে সিগারেট পায়নি, তবে কারো কাছ থেকে হয়তো একটা সিগারেট চেয়ে নিয়ে এসেছে। মঞ্জু সাহেব সিগারেট ধরালেন। ইসমাইল বলল, রাস্তা অল্প সময়ের মধ্যেই ক্লিয়ার হইব স্যার। আচ্ছা, তুমি আশেপাশেই থাকো। তিনি সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, রেবেকা, একটা ডেড ইস্যু নিয়ে কথা বলার জন্য এটা শ্রেষ্ঠ সময় নয়, আরও সময় পাওয়া যাবে। তুমি ভুল বলছো, সময় পাওয়া যাবে না। তোমার সময়ের খুব টানাটানি। আজ যখন একটা সুযোগ পাওয়া গেছে তখন কথা বলা যাক। সুযোগ আরও পাবে। না, আমি আর সুযোগ পাবো না। আমি মনস্থির করেছি তোমার সঙ্গে বাস করব না। বুঝতে পারছি না কি বলছো। আরেকবার বলবো? না, আরেকবার বলতে হবে না। কবে ঠিক করেছো তুমি আর আমার সঙ্গে বাস করবে না? 5 বছর আগে। এতদিন অপেক্ষা করলে কেন? মেয়ের জন্য অপেক্ষা করেছি। ওকে বুঝানোর ব্যাপার আছে। বুঝিয়েছ? তোমার সিদ্ধান্ত ও মেনে নিয়েছে? মেনে নিয়েছে বলেই তো মনে হয়। নিতু বোকা মেয়ে না। বোকা মেয়ে নয় বলেই তো সমস্যা। বোকা মেয়েরা ঝামেলা করে না, বাবা মার কথা মেনে নেয়। ঝামেলা করে বুদ্ধিমতীরা। নিতু ঝামেলা করবে না। এটা তাহলে আমাদের শেষ একত্র ভ্রমণ? হ্যাঁ, শেষ। শুরু এবং শেষ। আমরা কিন্তু এই প্রথম বাইরে যাচ্ছি। এই প্রথম যাচ্ছি তা কিন্তু না, এর আগেও গিয়েছি। গত বছর সিঙ্গাপুর গেলাম, তুমি সঙ্গে ছিলে, নিতু ছিল। তুমি বেড়াতে যাওনি, কাজে গিয়েছো। আমরা তোমার কাজের সঙ্গী হয়েছি। তুমি কাজ নিয়ে থেকেছো, আমি মেয়েকে নিয়ে একা একা মলে ঘুরেছি। আমাদের সঙ্গে একটা রোজ গার্ডেনে যাবার কথা ছিল, শেষ পর্যন্ত তাও হয়নি। তুমি কি ঠিক করেছো? আবার নতুন জীবন শুরু করবে? নতুন করে জীবন শুরু করা বলতে তুমি যদি বিয়ে করা বোঝাও তাহলে তার জবাব হচ্ছে না। আমার সেই বয়স নেই, ইচ্ছাও নেই। আমি আলাদা থাকবো, নিজের পায়ে দাঁড়াবো, নিজের ছোট্ট সংসার নিজের মতো করে সাজাবো। এখনকার সংসার নিজের সংসার না। না। তুমি আমাকে পছন্দ করো না? পছন্দ করি, কিন্তু ভালোবাসি না। পছন্দ এবং ভালোবাসা এক জিনিস না, এইটুকু নিশ্চয়ই বোঝো। তা বুঝি। মঞ্জুর উঠে বসলেন। তিনি গাড়ি থেকে নামবেন। রেবেকার দিকে তাকিয়ে হালকা গলায় বললেন, নেমে খানিকক্ষণ হাঁটবে? গাড়ির ভেতর গরম হয়ে গেছে। না। হাঁটতে তো দোষ নেই, পছন্দের মানুষের সঙ্গে হাঁটা যায়। অপছন্দের মানুষের সঙ্গেও হাঁটা যায়, কিন্তু এখন আমার গাড়ি থেকে নামতে ইচ্ছা করছে না। তুমি বসো, কয়েকটা কথা বলি। মঞ্জুর বসলেন, স্ত্রীর পাশেই বসলেন। তুমি আমার সামনে বসো। ফর এ চেঞ্জ আমরা মুখোমুখি বসি। মঞ্জুর তাই করলেন। শুধু তাই না, সহজভাবে হাসলেন। কি কথা বলবে? ঝগড়ার কথা? না, ঝগড়ার কথা না। তুমি আমরা দুজনেই ঝগড়ার বয়স পার হয়ে করে এসেছি। এখন আমাদের কিসের বয়স? এইজ অফ রিয়েলাইজেশন। তুমি কি আমার কয়েকটা প্রশ্নের জবাব দেবে? দেব। তুমি জহিরের স্ত্রীর একটা আলাদা নাম দিয়েছিলে? হ্যাঁ। জোছনা? হ্যাঁ, জোছনা। আলাদা নাম দিলে কেন? তার তো একটা নামই ছিল। জানতে চাচ্ছ কেন? এমনি জানতে চাচ্ছি। একদিন জহিরের বাসায় আমার রাতে খাবার দাওয়াত, খেতে বসেছি। মীরা বলল, মঞ্জুর ভাই, আপনি আমাকে সুন্দর একটা নাম বেছে দিন তো। মীরা নামটা আমি বদলাবো। আমাদের পাশের ফ্ল্যাটে এক মহিলা আছেন, তার নামও মীরা। এমন ঝগড়াটে মহিলা আমি জীবনে দেখিনি। আপনি সুন্দর একটা নাম বেছে বার করুন। তুমি জোছনা নাম বের করলে? হ্যাঁ। কেন? কোনো কারণ নেই, সেই মুহূর্তে এই নাম মনে এসেছিল বলেই বলেছি। অন্য নামও মনে আসতে পারত। আমি রুবিনা বলতে পারতাম, রত্না বলতে পারতাম, তা না বলে জোছনা বলেছি। তারপরেও এই নাম বলার পেছনে একটা কারণ আছে। কি কারণ? জোছনা হলো আমাদের জহিরের সবচেয়ে প্রিয় জিনিস। সে সবসময় জোছনা জোছনা করে। জোছনা রাতে সারা রাত ছাদে বসে থাকে। আমি জহিরের কথা ভেবেই তার নাম জোছনা রেখেছি। এই যুক্তি কি তোমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে? হ্যাঁ, গ্রহণযোগ্য। আমি কি এখন নেমে যেতে পারি? রেবেকা কিছু বললেন না। মঞ্জুর গাড়ি থেকে নেমে গেলেন। যাত্রীদের প্রায় সবাই গাড়ি থেকে নেমে গেছে। জায়গায় জায়গায় জটলা হচ্ছে। টকটকে লাল রঙের টাই পরা এক ভদ্রলোক চাপা গলায় বলছেন,
কেউ কখনো শুনেছেন কোনো সভ্য দেশে রোড অ্যাক্সিডেন্টের জন্য রোড ব্লক হয়? রাস্তা কি দোষ করলো? আমরা কি দোষ করলাম? লালটাই পরা মানুষটির পাশে যিনি দাঁড়িয়েছিলেন তিনি বললেন, আমাদের দোষ হচ্ছে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। দ্যাটস রাইট, এটা বিচিত্র একটা দেশ। এই দেশ রাস্তা পছন্দ করে না। আমাদের প্রথম কাজ হলো রাস্তা বন্ধ করে দেওয়া। এই দেশের নেতারা মাঠে ময়দানে বক্তৃতা দিবেন না, বক্তৃতা দিবেন রাস্তায়, যাতে মানুষের অসুবিধা হয়। এই দেশে যিনি যত বেশি মানুষের অসুবিধা করবেন তিনি তত বড় নেতা। অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করা যাবে? অ্যাক্সিডেন্ট তো হয়ই। ছোট রাস্তা, গিজগিজ করছে মানুষ। এখনও হাইওয়েতে লোকজন ধান শুকায়, ছেলেমেয়েরা খেলা করে। এখানে অ্যাক্সিডেন্ট হবে না তো কোথায় হবে? অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাম্বুলেন্স আসবে, পুলিশ আসবে, কিন্তু আসেনি। শুনতে পাচ্ছি একজন ওসি সাহেব এসেছেন। আসার পর থেকে তিনি শুধু কানাকানি করে বেড়াচ্ছেন। এর সঙ্গে কানে কথা বলেন, ওর সঙ্গে কানে কথা বলেন। আপনারা কি কখনো শুনেছেন কোনো সভ্য দেশের পুলিশ শুধু কানাকানি করে বেড়ায়? ভাই, আপনি বারবার সভ্য দেশ করতেছেন কেন? আপনাকে কে বলছে এটা সভ্য দেশ? অনেকে হেসে উঠল। মঞ্জু সাহেব লক্ষ্য করলেন দলটির মধ্যে তার ড্রাইভার ইসমাইলও আছে। ইসমাইল হাসছে না, সে কঠিন চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে এদের কথাবার্তা তার পছন্দ হচ্ছে না। মাথার উপর কড়া রোদ। এমন কড়া রোদে মঞ্জুর অনেকদিন হাঁটেননি। হাঁটতে ভালো লাগছে। তিনি উদ্দেশ্যবিহীন হাঁটা হাঁটছেন না, মেয়েকে খুঁজছেন। এক জায়গায় কয়েকজন মহিলার জটলা দেখতে পেলেন। ডাব বিক্রি হচ্ছে। 16-17 বছরের একটা ছেলে 2 কাঁদি ডাব নিয়ে এসেছে। এক একটা 4 টাকা করে বিক্রি হচ্ছে। ডাবের দাম নিয়ে মহিলাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। একটা ডাব 4 টাকা, কোনো মানে হয়? ঢাকাতেই তো 3 টাকা করে ডাব পাওয়া যায়। মঞ্জু সাহেবের ইচ্ছা করছে বলেন, ঢাকায় 3 টাকা করে ডাব পাওয়া গেলে ঢাকায় গিয়ে খেয়ে আসুন। যে ছেলেটি ডাব বিক্রি করছে সে সম্ভবত নির্বোধ প্রকৃতির। কথা শুনে যাচ্ছে, কোনো জবাব দিচ্ছে না। তবে ডাব কাটায় সে ওস্তাদ। কচ করে 1 কোপে কেটে ফেলছে। তার কাটার ভঙ্গি দেখলে মনে হয় ডাব কাটাটা খুব আরামদায়ক ব্যাপার। এক স্থূলকায়া মহিলা বললেন, এই ছেলে ডাবটা মাঝখান দিয়ে 2 ফাঁক করে দাও, শ্বাস খাবো। ছেলে ডাব 2 ফাঁক করে দিল। মহিলা বিরস গলায় বললেন, শ্বাস খাবো কিভাবে? এই ছেলে চামচ জোগাড় করে দিতে পারবে? মঞ্জুর এখন যথেষ্ট আগ্রহ বোধ করছেন। কি অদ্ভুত কাণ্ডকারখানা। একজনকে দেখা গেল ডাবের পানি চোখে মুখে ছিটাচ্ছে। পানির অভাবেই কি ডাবের পানিতে মুখ ধোয়া হচ্ছে, না ডাবের পানি ব্যবহারের অন্য কোনো কারণ আছে? বাবা! মঞ্জুর চমকে উঠলেন। নিতু পেছনে এসে দাঁড়িয়েছে। নিতু বলল, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি তুমি এখানে দাঁড়িয়ে আছো, কি দেখছো? ডাব বিক্রি করে দেখছি। ডাব বিক্রি করে দেখার কি আছে? যখন কিছুই দেখার নেই তখন সামান্য জিনিসও দেখতে ভালো লাগে। তুই ডাব খাবি? হুম। ডাবের শ্বাস খাবি? হ্যাঁ, খাবো। মঞ্জু সাহেব ডাব কিনতে এগিয়ে গেলেন। ডাব পাওয়া গেল না, সব বিক্রি হয়ে গেছে। ডাবওয়ালা একটা 500 টাকার নোট হাতে হতভম্ব মুখে দাঁড়িয়ে আছে। এক মহিলা 3টি ডাবের দাম 500 টাকা দিয়ে দিয়েছেন। তার কাছে ভাঙতি নেই। ভদ্রমহিলা রাগী গলায় বললেন, হা করে দাঁড়িয়ে থেকো না, ভাঙতি দাও। ভাঙতি কই পামু? আমি কি জানি কোথায় পাবে? ছেলেটা 500 টাকার নোট এক হাত থেকে অন্য হাতে নিচ্ছে। ঝকঝকে নতুন একটা নোট। নোট হাতে দাঁড়িয়ে থাকতে তার হয়তো ভালো লাগছে। কি আশ্চর্য, হা করে দাঁড়িয়ে আছিস কেন? বাকি টাকা ফেরত দে। ভাঙতি নাই আম্মা। ভাঙতি নাই, ভাঙতি জোগাড় কর। গাছের মতো দাঁড়িয়ে থাকলে ভাঙতি কি আকাশ থেকে আসবে? যা ভাঙতি নিয়ে আয়। মঞ্জুর লক্ষ্য করলেন ভদ্রমহিলা তুমি করে শুরু করেছিলেন, এখন তুই তুই করছেন। তুইও নিচে আরেকটা বাক্যধারা থাকলে মন্দ হতো না। এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না বাবা, চলো অন্য কোথাও যাই। কোথায় যাবি? মাঠের ওই পাশে যে একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো সেখানে যাই। গাড়ি ছেড়ে বেশি দূরে যাওয়া ঠিক হবে না মা, যে কোনো মুহূর্তে হয়তো অল ক্লিয়ার দিয়ে দেবে। দিক না, আমরা সবাই শেষে যাব, আমাদের তো কোনো তাড়া নেই। তোর কি যেতে খুব ইচ্ছা করছে? হ্যাঁ। তাহলে চল যাই। তারা রাস্তা ছেড়ে মাঠে নামল। কামিজ পরা একজন মহিলা প্রায় ছুটে এলেন। আপনারা কি বাথরুমের খোঁজে যাচ্ছেন? প্লিজ আমাকে সঙ্গে নিন। আমরা বাথরুমের খোঁজে যাচ্ছি না। ও সরি। মহিলা যেভাবে দৌড়ে এসেছিলেন ঠিক সেভাবেই দৌড়ে চলে গেলেন। ক্ষেতের আল ধরে দুজন এগুচ্ছে। প্রথম নিতু, নিতুর পেছনে পেছনে মঞ্জুর সাহেব। কিছু দূর গিয়ে নিতু থমকে দাঁড়ালো। লাজুক গলায় বলল, আমরা ওই বাড়ি পর্যন্ত যাব না, এই গাছটার নিচে দাঁড়াবো। আচ্ছা বেশ তো। এটা কি গাছ বাবা? এর নাম সজনে গাছ।
আচ্ছা, তুই কি আমাকে কিছু বলার জন্য এখানে আলাদা করে নিয়ে এলি? হ্যাঁ। বল, কি বলবি? মা যে তোমার সঙ্গে থাকবে না তা কি তোমাকে বলেছে? হ্যাঁ, বলেছে। কবে বলল? আজ। আমি তাই ভেবেছিলাম। মঞ্জু সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন নিতুর মুখ থেকে একটা মেঘ যেন সরে গেল, যেন এখন সেও আনন্দিত। সমস্যার সমাধান হয়ে গেলে মানুষ যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে, সেও যেন তাই ফেলছে। মঞ্জু সাহেব বললেন, তোর মা আলাদা থাকবে এতে মনে হয় তুইও খুশি হয়েছিস? হ্যাঁ বাবা, খুশি হয়েছি। খুশি হবার কারণ কি মা? অনেক দিন থেকে মা কষ্ট পাচ্ছিল, আর কষ্ট পাবে না, কারণ মাকে তুমি ভালোবাসো না বাবা। ভালোবাসি না? না। কি করে বুঝলি? বোঝা যায়। দুজন আলাদা হয়ে গেলে তুই কার সঙ্গে থাকবি? মার সঙ্গে। তোমার একজন ভালো সঙ্গী আছে, মার অভাবও তুমি বুঝতে পারবে না। তুমি থাকবে কাজ নিয়ে, কাজ হলো তোমার সঙ্গী। তুমি কাজ নিয়ে থাকবে, কিন্তু মার তো কোনো সঙ্গী নেই। আমি ছাড়া মার আর কে আছে? তুমিই বলো বাবা, আমার কার সঙ্গে থাকা উচিত? তোর মার সঙ্গেই থাকা উচিত। থ্যাংক ইউ। চলো আমরা যাই। মঞ্জু সাহেব নড়লেন না, দাঁড়িয়ে রইলেন। নিতুর সহজ কথাবার্তায় তিনি প্রায় চমকে গেছেন। মানুষ কত দ্রুত বড় হয়। এই মেয়ে এই তো সেদিন মাত্র কথা শিখল, বলতে পারত না। যে কোনো কিছু দেখলেই ছুটে এসে বলতো, ভূত কামড় দিচ্ছে। রেবেকা মহা বিরক্ত হয়ে বলতেন, ভূত কামড় দিচ্ছে আবার কি? বলো ভূত কামড় দিচ্ছে। মঞ্জুর বলতেন, দিনে দুপুরে ভূত তাকে কামড়াবে কেন? তাই তো, এসব কে শেখাচ্ছে? কাজের মেয়েগুলো শেখাচ্ছে। ভালো কিছু শেখাবে না, প্রথমেই শিখিয়েছে ভূত। মা, নিতু শোনো, ভূত নেই। নেই, না না না, নেই। বুঝেছ মা? বলো তো ভূত নেই। ভূত কামড় দিচ্ছে। শৈশবের সেই ভূত কি নিতুকে এখনো কামড়ায়? মঞ্জু সাহেবের জানতে ইচ্ছা করল। ওসি সাহেবের নাম ফরিদ উদ্দিন। পুলিশ অফিসাররা সচরাচর রুক্ষ প্রকৃতির হয়ে থাকেন। ফরিদ উদ্দিন তেমন না, তাকে খুব মাইডিয়ার ধরনের মনে হয়। সবার সঙ্গে এমনভাবে কথা বলেন যেন দীর্ঘদিনের চেনা। এখন তিনি ইয়াসিন মোল্লার সঙ্গে কথা বলছেন ঘাড়ে হাত রেখে। ইয়াসিন মোল্লার জ্বর গায়ে চলে এসেছে, তার মুখ শূন্য। তুমি থাকতে এমন একটা ঝামেলা কি করে হয় বলো তো ইয়াসিন? আরিচার রাস্তা বন্ধ হয়ে গেলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে, তুমি বুঝতে পারছো না? আমি কি করব? আমার কথা কে শুনবে? তোমার কথা শুনবে না মানে? 100 বার শুনবে। তুমি বলে দেখো। কি বলবো? বুঝিয়ে সুঝিয়ে ডেড বডি দুটো তুলে নিয়ে যাও। বলো যে শক্ত মামলা হবে, পাজেরও জিপ নিয়ে পালিয়ে যাবে, তো তা তো হবে না। হারামজাদাকে আমি জেলের ভাত না খাওয়ালে আমি ফরিদ উদ্দিন না। এরা শুনবে না ফরিদ ভাই। না শুনে করবে কি? ডেড বডি কতক্ষণ রাস্তায় ফেলে রাখবে? গভর্নমেন্ট তার রাস্তা খুলবে না? দরকার হলে ফোর্স চলে আসবে। পুলিশে না কুলালে বিডিআর আসবে, আর্মি আসবে, মেরে তক্তা বানিয়ে দিবে। তুমি বুঝদার লোক, তুমি যদি না বোঝো, যাও বুঝিয়ে বলো। খরচ বরচ কিছু পাওয়া গেলে দেখতাম মানানো যায় কি না। খরচ বরচ কে দিবে? ট্রাকের ধাক্কায় কিংবা বাসের ধাক্কায় মারা গেলে ইউনিয়ন থেকে টাকা বের করে দিতাম, কোনো অসুবিধা হতো না। প্রাইভেট গাড়ি, বুঝতে পারছো না? যাই হোক, এই নাও, এই 500 টাকা নিয়ে যাও, ডেড বডি তুলে নেওয়ার খরচ। মাত্র 500? আরে বাবা, এই 500 তো নিজের পকেট থেকে দিলাম। অ্যাক্সিডেন্টের জীব ধরা পড়ুক, 20,000 টাকা সঙ্গে সঙ্গে পাইয়ে দিব। না দিলে আমার নাম ফরিদ উদ্দিন না। তুমি যাও, ছেলের বাবাকে আমার কাছে পাঠাও। ইয়াসিন চিন্তিত মুখে অগ্রসর হচ্ছে। ফরিদ উদ্দিন সিগারেট ধরালেন। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে না। তার মন বলছে তিনি সমস্যা সামলে ফেলেছেন। কলেজ বন্ধ থাকায় তার সুবিধা হয়ে গেছে। কলেজের ছেলেপুলে দল বেঁধে উপস্থিত হয়নি। ইয়াসিন মোল্লাকে পেয়ে যাওয়াও ভাগ্যের ব্যাপার। অতি ধুরন্ধর লোক, সে কোনো না কোনোভাবে সামলে নেবে। সামলাতে না পারলে বিরাট যন্ত্রণা হবে, ফোর্স আনতে হবে। 2টার সময় খাদ্যমন্ত্রী যাবেন রংপুর, তার আগেই রাস্তা ক্লিয়ার করতে হবে। মনে হচ্ছে পারা যাবে। গ্রামের লোক প্রচুর জড়ো হয়েছে ঠিকই, কিন্তু চুপচাপ আছে। তবে কিছু বলাও যায় না, হঠাৎ সব কিছু এলোমেলো হয়ে যেতে পারে। ওয়াকিটকিতে এসপি সাহেব মেসেজ দিচ্ছেন, কত দূর কী হচ্ছে জানতে চাচ্ছেন। ফরিদুদ্দিন বললেন, মনে হয় ঠিক হয়ে যাবে স্যার। পারবেন রাস্তা ক্লিয়ার করতে? পারবো স্যার। ওদের কোনো দাবি দেওয়া আছে? দাবি দেওয়ার কথা কিছু বলছে না স্যার। যদি বলে আপাতত মেনে নেবেন। জি আচ্ছা স্যার। আমার আসার কি দরকার আছে? এই মুহূর্তে নাই। দরকার হলে বলবেন, আমি স্ট্যান্ড বাই আছি। জি আচ্ছা স্যার।
যদি কোনো কারণে রোড ব্লক না সারে তাহলে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। দরকার হবে না স্যার। ভেরি গুড, এক্সিলেন্ট। ইয়াসিন মোল্লা মৃত ছেলেমেয়ে দুজনের বাবার নিয়ে এসেছে। এর সঙ্গে আড়ালে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু তা সম্ভব না। প্রায় 100 খানিক লোক তাদের ঘিরে ফেলেছে। ফরিদুদ্দিন কি বলবেন অতি দ্রুত চিন্তা করছেন। কোন লাইনে কথা বললে ভালো হবে বুঝতে পারছেন না। ভাই, আপনার নাম? শমশের। আমার নাম শমশের। আপনি কেমন লোক বলেন তো দেখি? দুটো দুধের শিশুকে একা ছেড়ে দিয়েছেন। শমশের কাঁদতে শুরু করল। ফরিদুদ্দিন মনে মনে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। ওষুধ কাজ করতে শুরু করেছে। বাবাকে অপরাধী করা হয়েছে। রাগের কিছু অংশ বাবার উপর এনে ফেলে দেওয়া যায়। আপনি তো জানেন, পাগলের মতো স্পিড দিয়ে রাস্তায় গাড়ি যায়। ড্রাইভারগুলো মানুষকে মানুষ মনে করে না। তারপর কি মনে করে ছোট দুটা বাচ্চাকে একা একা রাস্তা পার হতে দিলেন? আপনি কোথায় ছিলেন? ভেউ ভেউ করে কাঁদতে লাগলো শমশের। অন্য একজন চাপা গলায় কি যেন বলল। ফরিদুদ্দিন ভেতরে ভেতরে চমকালেন, কারণ এইসব ক্ষেত্রে চাপা গলার কথা বা ফিসফিস কথা ভয়াবহ হতে পারে। কে কথা বললেন? জি, আমি। আপনি কে? নাম কি? আমার নাম ইসমাইল। আমি ড্রাইভার, মাইক্রোবাসের ড্রাইভার। ড্রাইভারের হয়ে এমন সময় কথা বলতে আসছেন? আপনার সাহস তো কম না। ড্রাইভাররা কেউ কোনো কথা বলবেন না। ড্রাইভারদের সঙ্গে আমার কোনো কথা নেই। আপনারা সব এক পদের। সুযোগ পেলে মানুষ মারবেন। যান, আপনি আপনার গাড়িতে যান। যান বললাম। ইসমাইল গাড়ির দিকে রওনা হলো। ফরিদুদ্দিন খুব তৃপ্তি বোধ করলেন। জনতার উপর এক ধরনের প্রভাব ফেলা হয়েছে। এই প্রভাবের মূল্য অনেক। তিনি শমশেরের ঘাড়ে হাত রেখে বললেন, দুটো লাশ সড়কের মাঝখানে ফেলে রেখে আপনি যে কাণ্ডটা করছেন, বাপ হয়ে এটা কি করা উচিত? এদের বাড়িতে নিয়ে যান, গোসল দেন, আল্লাহ খোদাকে ডাকেন। রোদের মধ্যে লাশ ফেলে রেখেছেন, এটা কি? কত বড় গুনার কাজ করছেন আপনি জানেন না? বাড়িতে নিয়ে যাব? অবশ্যই বাড়িতে নিয়ে যাবেন। আর বাড়িতেই থাকবেন। বাড়ি থেকে বের হবেন না। এসপি সাহেব আসবেন, থানায় কেস দিয়েছেন। এখনও দেই নাই। থানায় কেস দিতে হবে। আপনার থানায় আসার দরকার নেই, আমি সেকেন্ড অফিসারকে পাঠাবো। কেস হয়ে যাক। দেখবেন 24 ঘন্টার মধ্যে 5 জিপের হারামজাদাকে ধরে আনবো। প্রথমে হারামজাদাকে কানে ধরে 100 বার উঠবোস করাবো, তারপর অন্য কথা। মসজিদ আসে আশেপাশে? কথা বলেন না কেন? মসজিদ আছে? জি স্যার, আছে। মসজিদ থেকে খাটিয়ে আনার ব্যবস্থা করেন। ডেড বডি সরাতে হবে। কেউ কোনো প্রতিবাদ করলো না, এটা শুভ লক্ষণ। একজন কেউ প্রতিবাদ করলেই অবস্থা অন্যরকম হবে। ফরিদুদ্দিন ঘড়ি দেখলেন 11টার মতো বাজে। গাড়ির যে জট লেগেছে তা দূর করতে ঘন্টা 2 লাগবে। ফরিদুদ্দিন আরেকটা সিগারেট ধরালেন। তিনি যুদ্ধ জয়ের আনন্দ বোধ করছেন। এত বড় সমস্যার এত দ্রুত সমাধান হবে তিনি নিজেও ভাবেননি। তিনি ওয়াকিটকিতে খবর পাঠালেন। এসপি সাহেব বললেন, গুড, ভেরি গুড। গাড়ি কি চলতে শুরু করেছে? এখনও না, 10 মিনিটের মধ্যে শুরু হবে। ভেরি গুড, গুড জব। থ্যাংক ইউ স্যার। ভিড় করবেন না। আপনারা যাত্রী যারা আছেন দয়া করে গাড়িতে বসুন। কুইক কুইক। লালটাই পরা ভদ্রলোক এগিয়ে এলেন। ফরিদুদ্দিনের দিকে তাকিয়ে বললেন, আপনি কি পুলিশ অফিসার? জি স্যার। সামান্য রোড ব্লক দূর করতে আপনাদের এতক্ষণ লাগছে, এর কারণ কি? করেন কি আপনারা? ফরিদুদ্দিন মুখে হাসি হাসি রাখার চেষ্টা করলেন, তবে মনে মনে বললেন, হারামজাদা। সম্পূর্ণ অকারণে আমরা এতক্ষণ এখানে পড়ে আছি। এক্ষুনি অল ক্লিয়ার হবে স্যার। বিনা অপরাধে শাস্তি। আমরা যেখানে পড়ে আছি আমাদের অপরাধটা কোথায়? বলুন আপনি, কি অপরাধ আমাদের? এই দেশে জন্মেছি, এটাই কি অপরাধ? ফরিদুদ্দিন আবারও মনে মনে বেশ ভয়ঙ্কর কিছু কথা বললেন। কি কথা বলছেন না কেন? বলুন আমাদের অপরাধটা কি? আপনাকে বলতে হবে। ইউ গট টু সে। গাড়িতে গিয়ে বসুন স্যার। গাড়িতে বসাবসি পরে হবে। ইউ অ্যান্সার মি। আপনি তো পুলিশের লোক। জি স্যার, আগেও একবার আপনাকে বলেছি। পোস্ট কি? ওসি। শুনুন ওসি সাহেব, পুলিশের লোক হিসেবে আপনি বলুন, ঘুষ খাওয়া ছাড়া আর কোন কাজটা আপনারা ভালো মতো করেন? ফরিদুদ্দিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে চারদিকে তাকালেন। লোকটাকে কড়া ধমক দিয়ে ঠান্ডা করে দেওয়া যায়, তবে লোকটাকে জানা নেই। হয়তো বড় কেউ, এস্টাবলিশমেন্ট বিভাগের সেক্রেটারি কিংবা মন্ত্রীর কোনো আত্মীয়। ধমক দিয়ে এসে কোনো বিপদে পড়েন কে জানে। আপনি স্যার অকারণে রাগ করছেন। গাড়িতে উঠে বসুন, এক্ষুনি রাস্তা ক্লিয়ার হবে। আমি আমার প্রশ্নের জবাব না নিয়ে গাড়িতে উঠব না। আই ওয়ান্ট অ্যান অ্যান্সার। কোন প্রশ্নের জবাব চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি কোন অপরাধে আমাদের এখানে আটকে রাখা হলো। আছে আমাদের কোনো অপরাধ? জি না স্যার। মঞ্জু সাহেব গভীর আগ্রহ নিয়ে এদের কথা শুনছেন। ওসি সাহেবের কথাবার্তায় তিনি মুগ্ধ। এমন ঠান্ডা মাথা পুলিশদের মধ্যে দেখা যায় না। বেচারাকে অকারণে অপমান করা হচ্ছে। বেচারাকে সাহায্য করতে ইচ্ছা করছে। মঞ্জু সাহেব লালটাই পরা মানুষটির দিকে তাকিয়ে শীতল গলায় বললেন, আমাদের অপরাধ আছে, অবশ্যই আছে। কি অপরাধ? একটা বাচ্চা মারা গেছে।
আরেকজন আহত হয়ে পড়েছিল। একের পর এক গাড়ি পাশ দিয়ে চলে গেল, কেউ থামেনি, কেউ আহত মেয়েটিকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেনি। যারা করেনি সেটা তাদের ব্যাপার, আমাদেরও ব্যাপার। আমরাও একই জিনিস করতাম। আপনি হয়তো করতেন, আপনিও করতেন। কয়েক ঘন্টা আটকে আছেন বলে আপনি অস্থির হয়ে পড়েছেন, অথচ বাচ্চা মারা গেছে। আপনি কে? আমিও আপনার মতোই একজন। ফরিদুদ্দিন অস্থির হয়ে পড়েছেন। দুজনের কথাবার্তা এই মুহূর্তে বন্ধ হওয়া দরকার। সামান্য কথাবার্তা থেকে অনেক কিছু হয়ে যেতে পারে। একত্র হওয়া একদল মানুষের মতো ভয়ঙ্কর আর কিছুই নেই। এরা বারুদ। আগুনের একটা ফুলকি পড়লেই আর দেখতে হবে না। আগুনের ফুলকি থাকে সামান্য কথাবার্তায়। ফরিদুদ্দিন মঞ্জুর সাহেবের দিকে তাকিয়ে বললেন, স্যার, আপনি গাড়িতে গিয়ে বসুন। উনি গাড়িতে গিয়ে বসলে চলবে কেন? উনি মানবতাবাদী, উনি থাকবেন, বাচ্চাদের নামাজে জানাজায় শরিক হবেন। আমার তো মনে হয় আমাদের সবারই থাকা উচিত। অপরাধের প্রায়শ্চিত্তের দায়িত্ব অস্বীকার করা কি ঠিক? এত বড় একটা ঘটনা, অথচ আমাদের মধ্যে তার কোনো ছাপ নেই। বেশ কিছু গাড়িতে ক্যাসেট বাজছে, গান শোনা যাচ্ছে। ভেতর থেকে একজন বের হয়ে এলো, তার পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি। সে তীব্র গলায় বলল, আই বেটা লালটাই, চুপ থাক কইলাম, এক চর দিয়া সিধা করে ফেলামু। হ্যাঁ, কি বলছে? কে এই লোক? এই তুমি কে? হু আর ইউ? আমি তোর তালুই। এর মানে কি? মানে তোর বাফের ইয়া জিগা হারামের ফুত। প্রচণ্ড চরের শব্দ হলো। ফরিদুদ্দিন দেখলেন লালটাই রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেছে। লুঙ্গি এবং গেঞ্জি গায়ের লোকটি থু করে একদলা থুতু ফেলে বলল, কোনো গাড়ির চলবে না, গাড়ি বন, সব গাড়ি বন। ভিড়ে সবাই একসঙ্গে বলে উঠল, গাড়ি বন। ফরিদুদ্দিনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। পুরো ব্যাপারটা এখন তার আওতার বাইরে চলে যাচ্ছে। লালটাই পরা মানুষটা উঠে বসতে যাচ্ছে। লুঙ্গি পরা লোকটা হুঙ্কার দিয়ে উঠল, ওই খবরদার উঠবি না, খবরদার কইলাম, জান এমায়রা ফেলামু, শুয়া থাক। ফরিদুদ্দিন লালটাই পরা লোকটির দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বললেন, শুয়ে থাকুন, নড়াচড়া করবেন না প্লিজ। ফরিদুদ্দিন আরেকটি সিগারেট বের করলেন। রোদ বাড়ছে, ঝকঝক করছে আকাশ, রোদ আরও বাড়বে। তিনি ঘড়ি দেখলেন, খাদ্যমন্ত্রী যাবেন, তার আগে কি রাস্তা পরিষ্কার হবে? মঞ্জুর সাহেব বললেন, উনি কেন রাস্তায় শুয়ে থাকবেন? এটা ঠিক না। লুঙ্গি পরা মানুষটি কঠিন গলায় বলল, আপনিও চুপ থাকেন, বদ্দর লোকের কোনো দরকার নেই। বিপদ একা আসে না, নানা দিক থেকে একসঙ্গে আসে। ফরিদুদ্দিনের ওয়াকিটকি কাজ করছে না। বোতাম টিপেই ঝিঝি পোকার মতো একটা আওয়াজ হয়। ব্যাটারি কি ডাউন হয়ে গেছে? ফরিদুদ্দিন চারদিকে তাকালেন। কিছু কিছু চেনা মুখ দেখা যাচ্ছে। একজন হলো বুড্ডা, টঙ্গীর বুড্ডা। হারামজাদা চলে এসেছে তাহলে, কোনো সুযোগে ছাড়ে না। একটা ঝামেলা পাকিয়ে সে লুটপাটের চেষ্টা করবে। বুড্ডা একা এসেছে না দলবল সঙ্গে এনেছে? ফরিদুদ্দিন বুড্ডাকে ইশারা করলেন। বুড্ডার সঙ্গে আড়ালে কিছু কথা বলা দরকার। কেমন আছিস বুড্ডা? যে হে ওসি সাহেব, ভালো। আপনার শরীর কেমন? আমার শরীর ভালো। আমি একটা বিপদে পড়েছি বুড্ডা। বিপদ বলে বিপদ? এইখানে আজ গজব হইব, পাবলিক গেছে উল্টা। এখানে উল্টায়নি, তবে উল্টাবে। কি করা যায় বলো তো বুড্ডা? আপনি আর কি করবেন, বাড়িতে গিয়া ঘুমান। মিনিস্টার সাহেব রংপুর যাবেন, রাস্তা ক্লিয়ার হওয়া দরকার। এইটা ভুল্লা চান? তুই কি একা এসেছিস নাকি তোর সঙ্গে লোকজন আছে? আমি একলাই আছি, আল্লাহর কসম ওসি সাহেব, আমার সাথে আর কেউ নাই। তুই এসেছিস কেন? মজা দেখতে আসছি। তুই আমাকে একটু সাহায্য কর। সি সি সি, এইটা কি কন? আমি কি সাহায্য করব? নে সিগারেট নে। সিগারেট ছাইরা দিছি ওসি সাহেব, বুকে দরদ হয়। তোর সাথে আর কেউ নেই তো? আল্লাহর কসম, নবী করিমের কসম, আমি একলা। রেবেকা হাত ইশারা করে জহিরকে ডাকলেন। জহির গাড়িতে উঠে এলো। রেবেকা উদ্বিগ্ন গলায় বললেন, হইচই হচ্ছে কিসের? এক মহিলা ডাবের দাম বাবদ 500 টাকার নোট দিয়েছিলেন। ডাবওয়ালা সেই 500 টাকার নোট নিয়ে সটকে পড়েছে। ওই নিয়ে হইচই হচ্ছে। ভদ্রমহিলা সমানে ডাবওয়ালাকে শুয়োরের বাচ্চা আর কুত্তার বাচ্চা ডাকছেন। আমি হইচইয়ের কথা বলছি না। একটা লোককে মেরে রাস্তায় ফেলে দিয়েছে, লালটাই পরা একটা লোক। নিতু আবার সেখানে আছে। কই, আমি জানি না তো। আচ্ছা, খোঁজ নিয়ে আসি। আমি দেখলাম নিতুর বাবা উঁচু গলায় কথা বলছে। ও কেন ঝামেলায় জড়াবে? না না, কোনো ঝামেলায় জড়াবে না, আমি ওকে নিয়ে আসছি। নিতু একটা রেন্টি গাছের নিচে বসে আছে। তাকে খানিকটা ক্লান্ত বলে মনে হচ্ছে। এখান থেকে তাদের মাইক্রোবাস দেখা যায়। মাঝে মাঝে সে তার মায়ের দিকে তাকাচ্ছে। রেবেকা চোখ বন্ধ করে আছেন বলে কিছুই জানতে পারছেন না। জহির দাঁড়িয়ে আছেন নিতুর সামনে। তাকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে। যদিও উদ্বেগ চাপা দেওয়ার চেষ্টা করছেন, পুরোপুরি চাপা দিতে পারছেন না। তার মন বলছে ঝামেলা শুরু হতে যাচ্ছে। চাচা। কি মা? বাচ্চা দুটির নাম জেনেছেন?
না। তিনি মিথ্যা করে না বললেন, কারণ ওই বাচ্চা দুটির প্রসঙ্গ তিনি আনতে চাচ্ছেন না। সবাই গাড়ি থেকে নামলো, মা নামলো না কেন? বোধহয় শরীর ভালো না। তোর কি খিদে পেয়েছে নিতু? খিদে পেলেও কিছু করার নেই, চুপচাপ বসে থাকতে হবে। বসেই তো আছি। চা পেলে খুব ভালো হতো। নেক্সট টাইম আমরা কোথাও বের হলে সঙ্গে চা থাকবে, চিরা থাকবে, মুড়ি থাকবে। আপনার খিদে পেয়েছে তাই না চাচা? খিদের সময় শুধু খাবারের কথা মনে হয়। খিদে অবশ্য পেয়েছে, বয়স হলে খিদে সহ্য করার ক্ষমতা কমে যায়। সন্ধ্যা পর্যন্ত তুই না খেয়ে থাকতে পারবি, আমি পারবো না, ফ্ল্যাট হয়ে পড়ে যাব। দাঁড়িয়ে আছেন কেন চাচা, বসুন না। আপনাকে আমার অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করে, শেষ পর্যন্ত সাহস হয় না। সাহস হয় না কেন? আপনি যদি মনে করেন এই বাচ্চা মেয়ে এসব কি বলছে। এমন কিছু কি বলতে চাস যা বাচ্চা মেয়েদের বলা ঠিক না? বলে ফেল। বাবাকে কি আপনি পছন্দ করেন? অবশ্যই করি। তোর ধারণা হলো কেন মঞ্জুরকে আমি পছন্দ করি না? আপনি বাড়িতে এলে বাবার সঙ্গে কখনো কথা বলেন না, আমার সঙ্গে এবং মার সঙ্গে গল্পগুজব করে চলে যান। এই জন্যই জিজ্ঞেস করি। তোর বাবাকে আমি খুবই পছন্দ করি। কেন? তার চরিত্রে এমন কিছু কিছু দিক আছে যা সাধারণত দেখা যায় না। উদাহরণ দিন। যেমন সে কখনো মিথ্যে বলে না। আমি তাকে স্কুল জীবন থেকে দেখেছি, সে মজা করার জন্যও মিথ্যে বলে না। মিথ্যা না বলতে পারাটা কি খুব বড় কিছু? অনেক বড় ব্যাপার নিতু। তোর বাবা হচ্ছে কম্পিউটারের মতো। কম্পিউটার মিথ্যা বলে না, ভুল প্রোগ্রামে চলতে পারে না। তোর বাবাও সেরকম। আপনার কথায় বাবা একটা যন্ত্র। মানুষ যন্ত্র পছন্দ করে না, আপনি কেন করেন? আমি করি কারণ আমি জানি এই যন্ত্রটার ভেতর একজন মানুষ বাস করে, চমৎকার একজন মানুষ। আমি যেমন জানি তুইও জানিস, জানিস না? জানি। প্রশ্ন শেষ হয়েছে নাকি বাকি আছে? বাকি আছে। আরেকটা প্রশ্ন। আপনি কিন্তু রাগ করতে পারবেন না এবং কাউকে কোনোদিন বলতে পারবেন না। আমি আপনাকে এই প্রশ্ন করেছি। আচ্ছা, শুনি তোর প্রশ্ন। আপনি কি নিজে সত্যি কথা বলেন না মিথ্যা বলেন? আমি বেশিরভাগ সময় মিথ্যা বলি, কিন্তু তোর প্রশ্নের জবাবে সত্যি কথাই বলবো। কেন? কারণ আমি বুঝতে পারছি প্রশ্নটার সত্যি উত্তর জানা তোর দরকার। এর উপর হয়তো অনেক কিছু নির্ভর করছে। প্রশ্নটা কি? আপনি বাবাকে বেশি পছন্দ করেন নাকি মাকে বেশি পছন্দ করেন? তুই খুব বুদ্ধিমতীর মতো প্রশ্ন করেছিস। একটি অশালীন প্রশ্ন করেছিস শালীন ভঙ্গিতে। জবাবটা এখন তোকে দেব, সত্যি জবাব। তোর মাকে আমি পছন্দ করি না। কেন? তোর মা মঞ্জুরকে একটি যন্ত্র হিসেবে গ্রহণ করেছে। যন্ত্রের ভেতরের মানুষটাকে বের করার কোনো চেষ্টা করেনি। কাজটা জটিল নয়, সহজ কাজ। এই সহজ কাজ যে মেয়ে পারবে না তাকে আমি পছন্দ করব কেন? কাজটা সহজ ভাবছেন কেন চাচা? হয়তো কাজটা সহজ না, কঠিন কাজ। খুব কঠিন বলে তো আমার মনে হয় না। তুই সেদিনের বাচ্চা মেয়ে, তুই পারিস। তুই পারলে তোর মা পারবে না কেন? আমি পারি। হ্যাঁ, তুই পারিস। তোর বাবার আমাদের সঙ্গে বেড়াতে আসার কোনোই কারণ ছিল না, কোনো পরিকল্পনাও ছিল না। তুই কিছু একটা করেছিস যাতে সঙ্গে সঙ্গে সে রওনা হয়েছে। তোর মা এটা পারে না। দোষটা হয়তো বাবার। বাবা হয়তো মার কাছে যন্ত্র হিসেবেই থাকতে চান। তাও হতে পারে। বাবা যে কত ভালো এটা কেউ জানে না। আমি জানি। যারা তার সঙ্গে মিশেছে তারা জানে। তোদের ড্রাইভার ইসমাইল জানে। তোর বাবা যদি এখন ইসমাইলকে বলে ইসমাইল একটা চলন্ত ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ো, সে সঙ্গে সঙ্গে তাই করবে। করবে না? হ্যাঁ, করবে। তোর বাবার চরিত্রের এই দিকটি সম্পর্কে তোর মা কেন জানবে না? আপনি মাকে কখনো বলেছেন এসব? না। কেন বলেননি? আমার উপদেশ দিতে ভালো লাগে না। তাছাড়া আমি হলাম জিপসি। জিপসিরা উপদেশ দেয় না। জিপসিরা কি করে? তারা শুধু শোনে এবং দেখে। প্রশ্ন শেষ হয়েছে না আরও কিছু আছে? আরও আছে, আর মতো একটা, দ্য লাস্ট ওয়ান। বলে ফেল। বাবা আপনাকে বেশি পছন্দ করতেন না জোছনা চাচিকে বেশি পছন্দ করতেন? সেটা তো মা আমার জানার কথা না, তোর বাবার জানার কথা। তাকেই জিজ্ঞেস কর। বাবাকে জিজ্ঞেস করতে পারবো না। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় খটটা যখন লেগেছে তখন জিজ্ঞেস করাই ভালো। তোর বাবা সত্যি জবাব দেবে, সে মিথ্যা বলবে না। তাহলে আপনি একটু বাবাকে ডেকে দিন। প্রশ্ন করার জন্য এটা কি খুব ভালো সময় মা? চারদিকে ঝামেলা হচ্ছে। আমার তো মনে হয় এই চাচা এটাই সবচেয়ে ভালো সময়। দুঃসময়ে আপনি আপনি অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বাবার সঙ্গে আমার কিছু জটিল কথা ছিল, তা বলে ফেলেছি। আরও কিছু বলবো যাতে সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। আপনি বাবাকে খুঁজে এনে দিন। আচ্ছা, দিচ্ছি। তুই বরং গাড়িতে উঠে বস। অবস্থা আমার কাছে ভালো মনে হচ্ছে না। আমি গাড়িতে বসতে পারবো না, অসহ্য গরম। তাহলে তোর মাকে ডেকে আন। নিতু মাকে ডাকতে গিয়ে দেখল তিনি কাঁদছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। মুখে রুমাল চাপা দিয়ে আছেন। মাঝে মাঝে তার শরীর কেঁপে কেঁপে উঠছে। মা? কি?
নিচে আসো মা, গাছের নিচে বসো, ভালো লাগবে, বাতাস আছে। না। জহির মঞ্জুরকে খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না। পাজেরো জিপটার পাশ দিয়ে যাবার সময় সানগ্লাস পরা যুবক আবার মাথা বের করে বলল, স্যার লেটেস্ট খবর কি? এনি ডেভেলপমেন্ট? জহির থমকে দাঁড়ালেন। এই ছেলেটি তাকে নিয়ে এক ধরনের মজা করছে। মজার ধরনটা তিনি জানেন না। তিনি লক্ষ্য করছেন গাড়িতে বসে থাকা 3 জন তরুণীর মুখেই চাপা হাসি। আমার কাছে কোনো খবর নেই। সে কি, আপনি নেগোসিয়েশন টেবিলে নেই? জহির জবাব দিলেন না। তরুণী 3 জন আর হাসি চেপে রাখতে পারছেন না। পেছনের দুজনের একজন মুখে শাড়ির আঁচল চাপা দিল। তিনি এগিয়ে গেলেন। হাসি শব্দ শুনতে শুনতে তিনি এগুচ্ছেন। সানগ্লাস পরা যুবকের নাম মোর্শেদ। সে জহিরের নাম দিয়েছে মিস্টার গাধাবাবু। গাধার মতো গম্ভীর ভঙ্গিতে হাঁটে বলেই গাধাবাবু। মোর্শেদ রক্ষিক মানুষ হিসেবে বন্ধুমহলে পরিচিত নয়। আজ এই 3 তরুণীর মধ্যে মধুর সঙ্গে তার রসবোধের দরজা জানালা খুলে গেছে। জহির চোখের আড়াল হতেই মোর্শেদ বলল, গাধাবাবু কেমন চোখ পিটপিট করছিল দেখলে? তরুণী একজন বলল, চোখ পিটপিট করছিল? লক্ষ্য করিনি তো। শুধু যে চোখ পিটপিট করছিল তাহা না, লেজনার ছিল। বুড্ডার বয়স 50-এর কাছাকাছি। মাথা ভর্তি কাঁচা পাকা চুল, রোগা লম্বা মানুষ, ঝকঝকে তকা চোখের তারা, হাটে খানিকটা কুজা হয়ে। বুড্ডা এখানে উপস্থিত হয়েছে ঘণ্টাখানিক আগে। এই 1 ঘণ্টায় সে খোঁজখবর করেছে, অবস্থা বিবেচনা করেছে। বড় কোনো কাজ বিবেচনা ছাড়া করা যায় না। এখানকার কাজটা বড়, শুধু বড় না, বেশ বড়। এখান থেকে ফায়দা তুলতে পারলে মোটা ধরনের ফায়দা তোলা যাবে। তবে সমস্যা একটাই, সে একা। তার সঙ্গে দলবল নেই। শুধু ছোটন থাকলেও হতো, ছোটনও নেই। ওসি সাহেবকে সে মিথ্যা বলেনি, আসলেই সে একা। এত বড় ব্যাপার সামাল দেওয়া তার একার পক্ষে কষ্ট, তবু চেষ্টা করতে হবে। এমন সুযোগ হাতছাড়া করতে দেওয়া যায় না। শুধু যদি ছোটন থাকতো। তবে খবর পাঠানো হয়েছে, সন্ধ্যা নাগাদ ঝামেলাটা ধরে রাখতে পারলে ছোটন এসে পড়বে। আন্দোলন হাতের মুঠোয় নিয়ে নিতে হবে। সেটা খুব জটিল হবে না। ওসি ফরিদুদ্দিন ঝগড়া দিতে পারে। এই লোকটিও ধুরন্ধর, সমানে সমান। বুড্ডা সিগারেট ধরিয়ে চিন্তিত মুখে লাশ দুটির পাশে ঝিম ধরে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই সে একটা নাটক করবে। নাটকের ক্ষেত্র তৈরি করা দরকার। ক্ষেত্র তৈরি হচ্ছে। খাটিয়া চলে এসেছে। লাশ খাটিয়ায় তোলা হবে। মসজিদের ইমাম সাহেবও সঙ্গে আছেন। তিনি পুরোপুরি হকচকিয়ে গেছেন। বিড়বিড় করে কি যেন পড়লেন। কোনো দোয়া হবে। তারপর এগিয়ে এলেন লাশ তোলার জন্যে। বুড্ডা বলল, কি করেন? লাশে হাত দিবেন না। গোড় দেয়া হবে না? হবে, সময় হইলে হবে। আগে বিচার, তারপর লাশ তুলাতুলি। বুড্ডার কথা চারদিকে চাপা আলোড়ন তুলল। বুড্ডা এবার উঠে দাঁড়ালো। আমরা বিচার চাই। এই 2 মাসুম বাচ্চার জন্য 2 লাখ টাকা ক্ষতিপূরণ। ঠিক বলছেন, ঠিক বলছেন। যে কুত্তার বাচ্চা এই 2 মাসুমের খুন করছে তারে পুলিশ আগে ধরব, তারপর অন্য কথা। লাশ এইখান থেকে আর সরাইয়া নিলে কিছুই হইব না। পুলিশ কিছুই করব না, বুঝছেন আপনারা? আপনারা কি চান, বিচার হোক? যদি চান তাইলে থাকেন আমার পিছে, দেখেন বিচার হয় কিনা। বলেন আল্লাহু আকবার। বুড্ডা তার রক্তের মধ্যে এক ধরনের কাঁপন অনুভব করছে। সে জানে এই কাঁপন অন্যরাও বোধ করছে। মানুষগুলোকে এখন একটা ঘোরের মধ্যে নিয়ে আসতে হবে। ভয়ঙ্কর কিছু করতে হবে, তাহলে ঘোর চলে আসবে। ভয়ঙ্কর কি করা যায়? ভাঙচুর করা যায়। সবকটা গাড়ির কাজ ভেঙে দেয়া যায়। তবে এতে অনেকেই মনে করতে পারে ব্যাপারটা উদ্দেশ্যমূলক। তারা পিছিয়ে পড়তে পারে। প্রতিটি কাজ করতে হবে সাবধানে। ফরিদুদ্দিনের ওয়াকিটকি কাজ করছে না। তাকে দেখে মনে হচ্ছে সে প্রচণ্ড ভয় পেয়েছে। থানায় গিয়ে খবর দেওয়া দরকার। পুলিশ ফোর্স লাগবে। মনে হচ্ছে ঢাকা থেকে রিজার্ভ পুলিশ আনতে হবে। পিপাসায় তার বুক শুকিয়ে গেছে। 1 গ্লাস পানি দরকার। সঙ্গের সিগারেটও শেষ হয়ে গেছে। মোটরসাইকেলে করে 2nd অফিসারকে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ফরিদুদ্দিন মোটরসাইকেলের দিকে গেলেন। 2nd অফিসার কবির আহমদ মুখ শুকনো করে মোটরসাইকেলের কাছে বসে আছে। স্যার, অবস্থা তো খারাপ। খারাপ, খুব খারাপ। কি করব, থানায় চলে যাব? আর্মড পুলিশ লাগবে, ম্যাজিস্ট্রেট লাগবে। গুলির হুকুম দিতে হতে পারে। স্যার, বুড্ডা কি একা, না তার সাথে দলবল আছে? বুঝতে পারছি না, একা বলে মনে হচ্ছে। বিপদের সময় কিছুই কাজ করে না। মোটরসাইকেলও স্টার্ট নিচ্ছে না। স্টার্ট নিয়ে খানিকক্ষণ ভটভট করে থেমে যায়। ফরিদুদ্দিন লক্ষ্য করল বুড্ডা এগিয়ে আসছে। বুড্ডার চোখ লাল। বুড্ডা বলল, ওসি সাহেব,
মনে হয় পালায়া যাওয়ার মতলব করতেছেন। ওসি সাহেবের মোটর সাইকেল পুরায়া দাও, যেন পালাইতে না পারে। বিচার না হওয়া পর্যন্ত যাওয়া যায় নাই। মোটর সাইকেলে আগুন দিয়ে দেওয়া হলো। কালো ধোঁয়া উঠছে। বুড্ডা ইট হাতে দাঁড়িয়ে আছে। তার পেছনের মানুষদের মধ্যে ঘোর তৈরি করার জন্য এই কাজটা দরকার ছিল। সবাই জানুক সে কোনো কিছুরই পরোয়া করে না। বুড্ডা বলল, আসেন দেখি আপনারা, আসেন আমার সাথে। সবাই ছুটছে বুড্ডার পেছনে। বুড্ডার পরিকল্পনা হলো রাস্তার দুই দিকে আটকে দিতে হবে, গাছ কেটে রাস্তায় ফেলতে হবে, ট্রাক এনে আড়াআড়ি রেখে চাকার হাওয়া ছেড়ে দিতে হবে, রাস্তার মাঝখানে বাস এনে উল্টে ফেলে দিতে হবে। রাস্তা পুরোপুরি বন্ধ করে দিলে চট করে পুলিশ এসে উপস্থিত হবে না, সময় পাওয়া যাবে। ইতিমধ্যে ছোটন এসে পড়বে। ছোটন এসে উপস্থিত হলে আর চিন্তা করার কিছুই থাকবে না। চিন্তার দায় দায়িত্ব ছোটন নিয়ে নেবে। ফরিদুদ্দিন লক্ষ্য করলেন সেকেন্ড অফিসার কবিরের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। এটাই স্বাভাবিক, অল্প বয়স, এত বড় ঝামেলা এর আগে নিশ্চয়ই পড়েনি। এই ঝামেলা কতদূর গড়াবে কে জানে। মৃত্যু চোখের সামনে দোল খাচ্ছে। বুড্ডা যদি বলে বসে, মার পুলিশ মার, সঙ্গে সঙ্গে মৃত্যু। বুড্ডা কি এত বড় ভুল করবে? বুড্ডা প্রফেশনালরা ভুল করে না। ফরিদুদ্দিন চোখের ইশারায় কবিরকে শান্ত থাকতে বললেন। হঠাৎ উঠে যেন দৌড়াতে শুরু না করে। শুনুন, আপনি ওসি না? পুলিশের লোক না? পুলিশের পরিচয় ফরিদুদ্দিন এখন গোপন রাখতে চান। তার এখন যা করণীয় তা হচ্ছে দ্রুত সরে পড়া। অবিশ্বাস্য ঝামেলা এখন বাঁধবে। এই ঝামেলা তার আটকানোর পথ নেই। একটা ক্ষীণ সম্ভাবনা, যদি নেতৃত্বের হাত বদল হয়, আরেকজন কেউ বুড্ডাকে চ্যালেঞ্জ করে নেতৃত্ব নিতে আসে। সেই সম্ভাবনা কতটুকু তিনি বুঝতে পারছেন না। চেষ্টা নেওয়া যায়, তাতেও সময় লাগবে। সেই সময় কি তার হাতে আছে? কথা বলছেন না কেন? আপনি ওসি না? ফরিদুদ্দিন মহিলার দিকে তাকালেন। বিপুল আকৃতি, রোজ কতটা করে মাছ মাংস খেয়েই চেহারা বানিয়েছে কে জানে। ফরিদুদ্দিন ক্লান্ত গলায় বললেন, হ্যাঁ। ডাবলাকে দেখেছেন? শুকনা মতো একটা ছেলে, 500 টাকার একটা নোট দিয়েছিলাম, নিয়ে সটকে পড়েছে, বলেছে ভাঙতি নিয়ে আসবে। ও ও মানে কি? আপনি ও বলে ছেড়ে দিবেন? পুলিশ হয়েছেন কি জন্যে? ও বলার জন্যে? খুঁজে বের করুন হারামজাদাকে। এই লোকালিটির কেউ হবে। আমি মিসেস মেহফুজ, আমার হাজব্যান্ড হলেন। হাজব্যান্ড কে তা শোনা গেল না। হইচয়ে চাপা পড়ে গেল। প্রচণ্ড শব্দে বোমা ফাটল। কিসের শব্দ হলো? টায়ার ব্লাস্ট করছে নাকি? বুঝতে পারছি না, বোমাও হতে পারে। আপনি গাছের মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি বললাম? লোকটাকে খুঁজে বের করুন। খালি গা, পরনে সবুজ লুঙ্গি। শুনুন, আমি হচ্ছে মিসেস মেহফুজ, আমার হাজব্যান্ড হলেন। আচ্ছা। ফরিদুদ্দিন এগুচ্ছেন। বোমার শব্দে তিনি নিশ্চিত হয়েছেন বুড্ডার লোকজন চলে এসেছে। তার প্রচণ্ড পানির পিপাসা হচ্ছে। ডা বলার কথায় পানির পিপাসা আরও বেড়েছে। একটা ডাব খেতে পারলে হতো। মোরশেদ শীষ দিচ্ছে। তার পাশে বসা তরুণী বলল, এই শব্দ হলো কিসের? বোমা নাকি? হয় বোমা নয় পটকা। দাঁড়াও, মিস্টার গাধা আসুক, তাকে জিজ্ঞেস করি। শোনো, আমার ভয় ভয় লাগছে। নাই নাই ভয়, হবে হবে জয়। 3 তরুণী হেসে উঠল। এর মধ্যে দেখা গেল জহির যাচ্ছে। তারা সবাই গাড়ির জানালা দিয়ে মুখ বের করল। মোরশেদ গম্ভীর মুখে বলল, স্যার কোথায় যাচ্ছেন? আমাকে বলছেন? জি স্যার। জহির কি বলবেন ভেবে পেলেন না। ওরা তাকে নিয়ে এক ধরনের মজা করছে। প্রচণ্ড বিপদেও এরা মজা খুঁজে পাচ্ছে। সেই মজা তিনি যোগান দিচ্ছেন। তার চেহারায়, তার চালচলনে কমিক কিছু আছে তা তিনি আগে কখনো বুঝতে পারেননি। আশ্চর্য ঘটনা তো বটেই। আমি কোথায় যাচ্ছি জানতে চাচ্ছেন? জি স্যার। কোথাও না, বাচ্চা দুটির ডেড বডির কী অবস্থা দেখে যাচ্ছি। শব্দ কিসের হলো? জানি না, হয়তো বোমার শব্দ। স্যার, আমার ধারণা বোমা না, অন্য কিছু। মনে হয় কেউ একজন পাত দিয়েছে। জহির হতভম্ব হয়ে গেল। এই ধরনের কথা কেউ একজন তাকে বলতে পারে, এই ধারণাই তার ছিল না। মেয়ে 3টাও হকচকিয়ে গেল। তবে তা সাময়িক। তারা হাসতে শুরু করেছে। প্রচণ্ড হাসির শব্দে পাজেরও জীব পর্যন্ত কাঁপতে শুরু করেছে। জহির এগিয়ে গেলেন। আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো অর্থ হয় না। ডেড বডি দুটির কাছে এখন কেউ নেই। দুটি মৃতদেহই কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। অল্প কিছু লাল বড় বড় পিঁপড়ে ঘোরাফেরা করছে। এরা খবর নিতে এসেছে। বিশাল পিপিলিকা বাহিনী অপেক্ষা করছে। খবর পাওয়া মাত্রই তারা ছুটে আসবে। জহির কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঁপড়া দেখলেন। ফিরে যেতে ইচ্ছে করছে না। পাজেরো জিপের পাশ দিয়ে তাকে যেতে হবে। সানগ্লাস পরা ছেলেটি আবারও হয়তো কিছু বলবে। এবার সে কি বলবে? ভাই একটু শুনুন।
জহির তাকালেন। কালো রঙের ছোট্ট একটা মরিস মাইনর গাড়ির ভেতর থেকে হাত ইশারা করে একজন মহিলা তাকে ডাকছেন। আমার হাজবেন্ড অনেকক্ষণ হয়েছে গেছেন, এখনও ফিরে আসছেন না। ড্রাইভারকে পাঠিয়েছিলাম, সেও আসছে না। আমার ছেলেটা খুব ভয় পাচ্ছে, ওর হার্টের অসুখ আছে, ভয় পেলে ওর প্রচণ্ড সমস্যা হয়। 8-9 বছরের বাচ্চা ছেলে মার কোলে শুয়ে আছে, খুব ঘামছে। জহির বললেন, খোকা, কোনো ভয় নেই, আমি তোমার বাবাকে খুঁজে বের করছি। আপনি ভিড়ের মধ্যে ওকে চিনবেন না, আপনি এখানে থাকুন। আমার খোকা কেমন জানি করছে। পানি দিয়ে ওর মুখটা মুছিয়ে দিন। পানি নেই, বোতলের পানি সব শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি পানি নিয়ে আসছি, এক্ষুনি আসছি। পানি আনতে হবে না, প্লিজ আপনি এখানে থাকুন। আমি যাবো আর আসবো, গোলমাল পুরোপুরি না থামা পর্যন্ত ছেলের পাশ থেকে নড়বে না। থ্যাংক ইউ। খোকা, তুমি হাসো তো। বিপদের সময় ছেলেদের শক্ত হতে হয়। তুমি তোমার মাকে সাহস দাও, পারবে না? পারবো। মাকে বলো কোনো ভয় নেই, মাকে সাহস দাও। এই ফাঁকে আমি পানি নিয়ে আসছি। জহির ছুটে গেলেন। খোকা মার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওনাকে আমি কি ডাকবো মা? চাচা ডাকবো? না, ওনাকে মামা ডাকবে। আমি মনে মনে তাকে ভাই ডেকেছি। তোমার কি ভয় করছে মা? করছে। আমার করছে না। নিতু বলল, কি হচ্ছে বাবা? মনে হচ্ছে আমরা বড় ধরনের সমস্যায় পড়ে গেছি। এখন কি হবে? দেখি কি হয়। তোর কি ভয় লাগছে? হ্যাঁ। ভয়ের কিছু নেই। আমি গাড়িতে গিয়ে বসবো বাবা? না, ওরা গাড়ি ভাঙচুর করতে পারে, গাড়িতে না বসাই ভালো। ওরা এখন গেছে কোথায়? রাস্তা আটকাতে গেছে। এরকম করছে কেন? মানুষ খেপে গেলে কি করে সে নিজেও জানে না। তোমার কি ভয় লাগছে না বাবা? নিজের জন্য লাগছে না, তোর জন্য আর তোর মার জন্য লাগছে। তোমার কি ধারণা ভয়ঙ্কর কিছু ঘটবে? ঘটতেও পারে। একটা লোককে দেখছি সবাইকে খেপিয়ে দিচ্ছে, তার মতলব ভালো না, বদ মতলবে খেপাচ্ছে, কাজেই ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। বাবা, তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ করবো কেন? এই যে আমি তোমাকে জোর করে নিয়ে এসেছি, না আনলে তো তুমি এই সমস্যায় পড়তে না। জহির কোথায়? জানি না কোথায়। আমি ওনাকে পাঠিয়েছিলাম তোমাকে খুঁজে আনতে। আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। কি প্রশ্ন? এখন থাক বাবা, এখন আর কোনো প্রশ্ন করতে ইচ্ছা করছে না। এখানে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, বরং চারদিকে কি হচ্ছে না হচ্ছে ভুলে থাকার চেষ্টা কর। ভুলে থাকতে পারছি না বাবা, খুব ভয় লাগছে। কি করলে তোর ভয় কাটবে? তুমি আমার হাত ধরে থাকো, হাত ধরে থাকলে ভয় কমবে। বাবা, তুমি আমাকে ডেকে নিচে নিয়ে আসো। মাও নিশ্চয়ই ভয় পাচ্ছে। আমি ডাকলে তোর মা আসবে না। তবু তুমি ডাকো। মা খুব কাঁদছিল বাবা, একা একা গাড়িতে বসে কাঁদছিল। একা কাদাই তো ভালো, দলবল নিয়ে কাদা যায় নাকি? তুমি মাকে নিয়ে আসো বাবা। আচ্ছা দেখি। বাবা, প্রশ্নটা করেই ফেলি। তুমি কি জোছনা চাচির প্রেমে পড়েছিলে? হ্যাঁ। আর কিছু বলবি? না। মঞ্জুর স্ত্রীকে ডাকার জন্য গাড়িতে উঠলেন। স্ত্রীর দিকে তাকিয়ে কোমল গলায় বললেন, রেবেকা। কি? খিদে প্রাণ বের হয়ে যাচ্ছে, তোমার কাছে কি চকলেট আছে? রেবেকা চকলেটের প্যাকেট বের করলেন। পানির বোতলটা দাও। রেবেকা পানির বোতল এগিয়ে দিলেন। পানি কি এইটুকুই না আরও আছে? আরও আছে, তুমি খাও। মঞ্জুর তৃষ্ণার্তের মতো পানি শেষ করলেন। রেবেকা। তুমি নিচে গিয়ে মেয়ের পাশে দাঁড়াও, ও ভয় পাচ্ছে। আমার কোথাও যেতে ইচ্ছা করছে না। গাড়ি থেকে নিচে নামা দরকার, এরা গাড়ি ভাঙচুর করবে বলে আমার ধারণা। করুক ভাঙচুর। নিতু খুব ভয় পাচ্ছে, তুমি হাত ধরে ওর পাশে দাঁড়ালেও সাহস পাবে। তুমি দাঁড়ালেই সাহস পাবে, তুমি দাঁড়িয়ে থাকো। আমি দাঁড়াতে পারবো না, আমাকে ওই লোকটার এনকাউন্টার করতে হবে। কার এনকাউন্টার করতে হবে? নাম হচ্ছে বুড্ডা, বদলোক বলে মনে হচ্ছে, সবাইকে খেপিয়ে তুলছে। ভয়ঙ্কর কিছু যদি ঘটে ওর জন্যই ঘটবে। ভয়ঙ্কর কিছু ঘটলে ঘটবে, তোমার কি দায়িত্ব? আমার দায়িত্ব আছে। এক অর্থে সমস্যার শুরু আমি করেছি, সব মিটেই গিয়েছিল। লালটাই পর এক লোকের সঙ্গে হঠাৎ কিছু কথাবার্তাও হলো। তোমার প্রয়োজন ছিল কি কথা বলার? হ্যাঁ ছিল। আমাদের সবারই দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে হয়। মা হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে নিতুর পাশে দাঁড়ানো। স্বামী হিসেবে তোমার কি কোনো দায়িত্ব ছিল না? তুমি কি তোমার দায়িত্ব পালন করেছো? রাতের পর রাত আমার ঘুম হতো না, তুমি কখনো কারণ জানতে চেয়েছো? না। তুমি বন্ধু পত্নীকে নিয়ে জোছনা দেখার জন্য ছাদে উঠে বসে থাকতে। জোছনা কি আমি দেখতে পারি না? আমার কি ইচ্ছা করে না তোমার হাত ধরে জোছনা দেখতে?
রেবেকা, তোমার মেয়েটা একা নিচে দাঁড়িয়ে আছে। থাকুক, একা দাঁড়িয়ে অভ্যাস হোক। কে জানে, তাকেও হয়তো আমার মতো একা একা জীবন কাটাতে হতে পারে। রেবেকা কাঁদতে শুরু করলেন, শব্দ করে বাচ্চা মেয়েদের মতো কাঁদছেন। মঞ্জুর স্ত্রীর মাথায় হাত রাখলেন। রেবেকা আরও শব্দ করে কেঁদে উঠলেন। আর একটা বোমা ফাটল। মঞ্জুর তার কালো ব্যাগ খুলতে শুরু করলেন। তিনি এখন তার নীল কোটটা গায়ে দেবেন, কারণ তার মন বলছে সময় হাতে বেশি নেই। জহিরের সিক্স সেন্সের চেয়ে তার নিজের সিক্স সেন্স অনেক প্রবল। এই তথ্য জহির জানে না। রেবেকা কান্না থামিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, এই গরমে কোট গায়ে দিচ্ছ কেন? এমনি। না, এমনি না, অকারণে তুমি কিছু করো না। তোমার কোটের পকেটে কি আছে? একটা রিভলভার আছে। তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি করতে চাও? ওই লোকটাকে আটকাতে হবে। ও ভয়ঙ্কর কিছু করবে। ও যা ইচ্ছা করুক। রেবেকা শক্ত করে স্বামীর হাত চেপে ধরলেন, এমন কঠিনভাবে ধরলেন যে মঞ্জুরের হাত ব্যথা করতে লাগল। বুড্ডা ফিরে আসছে, তার পেছনে বিশাল জনতা, সবাই দৌড়াচ্ছে। তারা রাস্তার এক মাথায় দৌড়াচ্ছে, এখন যাচ্ছে অন্য মাথায়। মঞ্জুর স্ত্রীর হাত ধরে নিচে নেমে এলেন। নিতু থরথর করে কাঁপছে। মঞ্জুর মেয়ের দিকে তাকিয়ে বললেন, এত ভয় করলে পৃথিবীতে টিকতে পারবি না। আমার দিকে তাকিয়ে দেখ, আমি কি ভয় পাচ্ছি? না। তাহলে তুই কেন পাচ্ছিস? বুঝতে পারছি না বাবা, আমার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। রেবেকা, তুমি তোমার মেয়েকে শক্ত করে ধরে থাকো। জহির চাচা কোথায় বাবা? আছে কোথাও, যথাসময় সে উপস্থিত হবে। জহির ছেলেটির মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। খুব কাছেই বিকট শব্দ হলো। জহির বললেন, খোকা, ভয় নেই। এই দেখো, আমি তোমার হাত ধরে আছি। আব্বু কোথায়? আব্বু আসবে, এক্ষুনি আসবে। তোমার কি ভয় লাগছে? না, আমারও লাগছে না। এই তো সাহসী ছেলের মতো কথা। বুড্ডার ভাগ্য অসম্ভব ভালো, ছোটন চলে এসেছে। একা আসেনি, সঙ্গে আরও দুজনকে এনেছে। চিন্তাভাবনার দায়িত্ব এখন ছোটনের। বুড্ডার আর কোনো দায়িত্ব নেই। ছোটন এসেই হাল ধরেছে। ঠিক করেছে, আটকে পড়া গাড়ি থেকে বেছে বেছে কয়েকজনকে ধরে দূরে কোথাও নিয়ে যাওয়া হবে। হোস্টেজ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এদের ছাড়া হবে না। বেছে বেছে গাড়ির কিছু ড্রাইভার সরাতে হবে। মেয়ে ছেলেদের গায়ে হাত দেওয়া যাবে না। মেয়ে ছেলের গায়ে হাত পড়লে পাবলিক উল্টা খেপে যাবে। ছোটনের আবার এই দোষ আছে, মেয়ে ছেলের বুকে হাত দেয়া। ছোটনকে সাবধান করে দিতে হবে। ভালো বুদ্ধি, এর চেয়ে ভালো বুদ্ধি আর কিছু হয় না। ছোটন গাড়ি নিয়ে এসেছে, গাড়িতে করে এদের সরিয়ে ফেলা হবে। মালদার সব পার্টি, এমন পার্টি যেন হেসে খেলে 1 লাখ দিয়ে দিতে পারে। কাজ ছাড়তে হবে দ্রুত, পুলিশ এসে ঘিরে ফেলার আগেই। বুড্ডা ছোটনের সঙ্গে কানে কানে কি যেন বলল, তারপর ইট হাতে ছুটতে লাগলো। তার সঙ্গে 102 মানুষ ছুটছে, প্রত্যেকের হাতে ইট। বুড্ডা বলল, ভাঙ দেখি গাড়ি, ভাঙ, বড় লোকের গাড়ি সব শেষ করে দাও। জহির বললেন, আসুন আমরা গাড়ি থেকে নেমে যাই, ওরা গাড়ি ভাঙছে, খোকাকে আমার কোলে দিন। দেখুন আমার খোকা যেন কেমন করছে। আপনি কোনো রকম ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। বাবা, তুমি শক্ত করে আমাকে ধরে রাখো। তোমার নাম কি খোকা? আবির। বাহ, কি সুন্দর। আবির। আবির, তোমার কি ভয় করছে? না। এই তো সাহসী ছেলে। জহিরের বয়স হয়েছে, আবিরকে কোলে নিয়ে হাঁটতে তার কষ্ট হচ্ছে। হোক কষ্ট, এই ছেলেটিকে ভালো করে তুলতে হবে। নিতুদের কথা এই মুহূর্তে না ভাবলেও হবে। নিতুর পাশে তার বাবা আছে, ইস্পাতের মতো মানুষ। নিতুর এখন তাকে দরকার নেই। আবির, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। কাছে আরেকটা বোমা ফাটল। আবির শক্ত করে জহিরের গলা জড়িয়ে ধরল। ভয় লাগছে আবির? লাগছে। বোমার একটা টুকরা কি তার গায়ে লেগেছে? তিনি হাঁটতে পারছেন না। ছেলেটা কেমন যেন নেতিয়ে পড়ছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে। নিতু বলল, ভয় লাগছে বাবা, আমার ভয় লাগছে। মঞ্জুর মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিতে নিতু কোনো ভরসা পেল না। তার ভয় আরও বেড়ে গেল, কারণ তার কাছে মনে হচ্ছে বাবা অন্যরকম করে হাসছে। বাবা এরকম করে কখনো হাসে না। ইসমাইল বলল, স্যার আমি কি দেখব? গ্রামের কোনো ঘর বাড়িতে আম্মা আর আফারে রাখুন যায় কি না? দেখো। ইসমাইল দৌড়ে গেল, সঙ্গে সঙ্গে ফিরে এলো। স্যারকে একা রেখে সে যেতে পারছে না। রেবেকা বললেন, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না, যা হবার এখানেই হবে। রেবেকা শোনো, আমার ব্যাপারে তোমার মনে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো দূর করা দরকার। এখন কোনো কিছুই দূর করতে হবে না, পরে বললেও হবে। পরে বলার সুযোগ নাও পেতে পারি। তাছাড়া এখন একটা অদ্ভুত সময়, এই সময় একটা বিশেষ আবেদন আছে। শোনো রেবেকা, জহিরের স্ত্রী এবং আমাকে নিয়ে তোমার মনে নানা সংশয় আছে। তুমি চুপ করো, আমি শুনতে চাচ্ছি না। নিতু বলল,
মার শোনা দরকার বাবা, তুমি বলো। পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ জন্মায় যাদের কাছাকাছি গেলে মনে পবিত্র ভাব হয়। মীরা ছিল তেমন একজন মেয়ে। যারা তার কাছাকাছি গিয়েছে তাদেরই সে বদলে দিয়েছে। জহিকে দেখো, স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় কোনো মেয়ের দিকে সে ফিরে তাকায়নি। মীরা পৃথিবীতে এসেছিল অল্প আয়ু নিয়ে। অল্প আয়ুর প্রতিটি মুহূর্ত সে কাজে লাগিয়েছে। আমি তার কাছে ছুটে ছুটে যেতাম, কারণ আমার কোথাও যাবার জায়গা ছিল না। চাকরি নেই, সহায় নেই, বাবা মা নেই, ভয়াবহ দুঃসময়। আমি এমন হতাশ হয়েছিলাম যে একবার ঠিক করলাম কোনো একটা চলন্ত ট্রাকের সামনে লাফিয়ে পড়ব। মীরা আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করে। আরও শুনতে চাও? না, আর শুনতে চাচ্ছি না। আমি তার প্রেমে পড়েছিলাম কিনা জানি না, হয়তো পড়েছিলাম। সেটা ভয়ঙ্কর কোনো অপরাধ না। বলছি তো, আমি আর কিছু শুনতে চাচ্ছি না। তুমি আমার পাশে থাকো, খবরদার নড়বে না। তুমি এত শক্ত করে আমার হাত ধরে আছো কেন? রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। হোক বন্ধ, আমি ছাড়বো না। ছাড়লেই তুমি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে। ঝামেলা থেকে দূরে থাকা ঝামেলা এড়ানোর কোনো পথ না। বক্তৃতা দিতে হবে না, তুমি দাঁড়িয়ে থাকো। ছোটন পাজেরও জিপ থেকে কালো চশমা পরা যুবকটিকে টেনে নামাচ্ছে। তার মুখ রক্তাক্ত। কাঁচ ভাঙার সময় কাচের টুকরো এসে লেগেছে তার মুখে। গলগল করে রক্ত বের হচ্ছে। গাড়িতে বসে থাকা মেয়ে তিনটা মূর্তির মতো বসে আছে, কোনো শব্দ করছে না। ছোটন বলল, ওই সারপুত, মায়া লয়া ফুর্তি করতে চেয়ে বের হইছস হারামজাদা। ছোটন একটি মেয়ের ব্লাউজ খামচে ধরল। বুড্ডা তাকে বারবার সাবধান করে দিয়েছে, কিন্তু কিছু মনে থাকে না। সুন্দর সুন্দর মেয়ে, হাত নিষ্পিস করে। এই যে ছোটন মেয়েটার বুকে হাত দিল, মেয়েটা কিছুই বলল না, অবাক চোখে তাকিয়ে আছে। গণ্ডগোলের এটাই মজা। অন্য সময় এই কাজের জন্য তাকে লোকজন পিটেই মেরে ফেলত। ছোটন আরেকবার মেয়েটির দিকে হাত বাড়ালো। এখন এদিকে কেউ তাকাচ্ছে না, সবাই তাকিয়ে আছে কালো চশমাওয়ালার দিকে। তাকে মারা হচ্ছে, সবারই অংশগ্রহণের সুযোগ আছে। এই ফাঁকে ছোটন তিনটি মেয়ের বুকি ছুঁয়ে দেখতে পারে। সহজে এমন সুযোগ পাওয়া যায় না। বুকে হাত দেওয়ার পর মেয়েগুলোর মুখ কেমন বদলে যায়, এটা দেখতেও ভালো লাগে। এমন ভয়ঙ্কর ঘটনা যেখানে ঘটছে তার অল্প একটু দূরেই স্থূলকায়া মহিলা টাকা গুনছেন। ডাবলা ভাঙতি টাকা নিয়ে ফিরে এসেছে। ভদ্রমহিলা গজগজ করছেন। রাজ্যের ময়লা নোট নিয়ে এসেছিস, এই নোট চলবে? বুড্ডা এগুচ্ছে মঞ্জু সাহেবের মাইক্রোবাসের দিকে। ইসমাইল দুই হাত উঁচু করে ওদের আটকালো। মানুষ দোষ করে, গাড়ি দোষ করে না। গাড়িতে হাত দিয়েন না, খবরদার কইলাম, খবরদার। বুড্ডা লাথি দিয়ে ইসমাইলকে ফেলে দিল। ইসমাইলের গলা থেকে জান্তব শব্দ বের হয়ে এলো। বুড্ডা ইট দিয়ে তার মাথা ঘুরিয়ে দিয়েছে। মঞ্জু সাহেব দূর থেকে দৃশ্যটা দেখলেন। তার চোখ মুখ শক্ত হয়ে গেল। তিনি বললেন, রেবেকা, আমার হাত ছাড়ো, আমাকে যেতে হবে। না মা, বাবাকে ছেড়ে দাও, বাবা যাক। মঞ্জু সাহেব এগুচ্ছেন। নিতু তার মাকে জড়িয়ে ধরে আছে। নিতু বলল, আমি যে আমার বাবাকে কতটা ভালোবাসি তা কি তুমি জানো মা? জানি। রেবেকার চোখ ঝাপসা। তিনি সেই ঝাপসা দৃষ্টিতে দেখছেন যন্ত্রের মতো একজন মানুষ এগিয়ে যাচ্ছে, কিন্তু সে যন্ত্র নয়। অসম্ভব সুন্দর একজন মানুষ যে লুকিয়ে থাকে যন্ত্রের আড়ালে। হঠাৎ হঠাৎ বের হয়ে আসে। মঞ্জু সাহেব বুড্ডার সামনে এসে দাঁড়ালেন। যন্ত্রের মতো গলায় বললেন, স্টপ। তিনি কোটের ভেতরের পকেটে হাত দিলেন। আর ঠিক তখন তার মনে পড়ল, অনেক অনেক দিন আগে তেঁতুলিয়ায় কোন দৃশ্যটি দেখেছিলেন। জ্যোৎস্না রাতে তারা বসেছিলেন খোলা প্রান্তরে, আর তাদের মাথার উপর দিয়ে একসঙ্গে উড়ে গিয়েছিল শত শত শীতের পাখি। তারা খানিকক্ষণের জন্য চাঁদের আলো ঢেকে ফেলেছিল। আহা, কি অপূর্ব দৃশ্য! এই দৃশ্য এতদিন কি করে ভুলেছিলেন? তিনি মনে মনে বললেন, যদি বেঁচে থাকি তাহলে রেবেকাকে ওই দৃশ্য দেখাতে নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব। মঞ্জু সাহেব রিভলভার বের করলেন। বুড্ডাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করলেন। ছোটন তার দিকে দৌড়ে আসছেন। তিনি রিভলভারের ট্রিগার চেপে ছোটনের জন্য অপেক্ষা করছেন।